এটা হচ্ছে যে এই ডিজাইনটা আবার হচ্ছে যে আপনার ডিবি দিয়ে করা। আর ডিবিও সেম একটা হচ্ছে যে পেজ বিল্ডার, যেটার মাধ্যমে আমি এই ওয়েবসাইটটা ডিজাইন করছি। এরকম অনেক ধরনের অনেক জনপ্রিয় পেজ বিল্ডার আছে, সেটার মধ্যে হচ্ছে বেবার বিল্ডার। এটা অনেক জনপ্রিয়। জনপ্রিয় বলতে প্রথমে জনপ্রিয় হচ্ছে সবচেয়ে বেশি ওয়েবসাইট তৈরি করা হয় এলিমেন্টর দিয়ে, ডাব্লিউপি বেকারি ইউজ করা হয়। এখন এই ডিবি বিল্ডার বলেন, ব্রেভ বিল্ডার বলেন, তারপর হচ্ছে যে আপনার আরও কিছু আছে, আমার নামটা ছুটে গেছে। তারপর হচ্ছে যে আপনার অক্সিজেন বিল্ডার, যেগুলো হচ্ছে যে নতুন আসতেছে পেজ বিল্ডার আর কি, যেগুলো জনপ্রিয় হয়ে উঠতেছে এবং মানুষজন এগুলো ইউজ করতেছে। যেমন ডিবি বিল্ডার ইউজ করে খুব সুন্দর ডিজাইন তৈরি করা যায়, অনেকগুলো ফিচার ওরা দেয়। হ্যাঁ, এই ধরনের ফিচার অ্যাড করা যায়। হ্যাঁ, প্রত্যেকটা পেজ বিল্ডার নতুন নতুন ফিচার অ্যাড করে আপনার মার্কেটে পাবলিশড করে। তারপর ওই ফিচারগুলো যখন আমাদের পছন্দ হয় বা ক্লায়েন্টদের পছন্দ হয়, তখন ওই বিল্ডার দিয়ে আসলে ডিজাইন করা হয়। যেমন ধরেন আপনি যদি ডিবি বিল্ডারটা হচ্ছে ইলিগেন্স থিমের একটা প্রোডাক্ট। হ্যাঁ, তো এটা এই ডিবি বিল্ডারটা যদি কেউ পেইড ভার্সন কিনে নেয়, তখন হচ্ছে কি এখানকার যে কিছু লেআউট অটো দেওয়া আছে, এই যে লেআউটগুলা মানে ডিজাইন তৈরি করা আছে টোটাল 198টা লেআউট ওরা তৈরি করে দিছে। সো ওই লেআউটগুলো আমরা ইউজ করতে পারি কোনো একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে। আপনার এখানকার যে কোনো লেআউট আপনি ওই ইন্ডাস্ট্রি রিলেটেড ইউজ করতে পারেন। ঠিক সেম আপনি যখন এলিমেন্টর ইউজ করবেন, এলিমেন্টরও এরকম কিছু লেআউট দেওয়া থাকে। ওই লেআউটগুলো আমরা চাইলে, যদি সেটা পেড ভার্সন হয়, হ্যাঁ, ফ্রি ভার্সনে আমরা পারি না এই লেআউটগুলো। ফ্রি ভার্সন আমরা কি করতে পারি, ফ্রি ভার্সন আমরা নিজেরাই ডিজাইন করতে পারি, স্কেচ করা যেটা বলে, নিজেরাই ডিজাইন করতে হয় সব কিছু। আগে তৈরি জিনিসপত্র আমরা ইউজ করতে পারি না, এখানে যে লেআউটগুলো দিছে ওগুলো আমরা ইউজ করতে পারি না। এরপরে এখন কিছুটা জনপ্রিয় হয়ে উঠতেছে ভেভার বিল্ডার এটা। তারপর হচ্ছে যে অক্সিজেন বিল্ডার আছে, এটা খুব জনপ্রিয় হয়ে উঠতেছে। তারপর হচ্ছে যে অক্সিজেন বিল্ডার আছে। এই যে অক্সিজেন বিল্ডার, এটা দিয়েও ওয়েবসাইট তৈরি করা যায়। হুম, অক্সিজেন বিল্ডার। তারপর আছে ডাব্লিউপি বেকারি। এগুলো এক একটা পেজ বিল্ডার। এখন আপনি যখন কাজ করতে যাবেন, তখন মোটামুটি আপনি যদি একটা পেজ বিল্ডারকে ভালোভাবে জানেন, বা একটা পেজ বিল্ডার যদি আপনি জানেন, বাকি পেজ বিল্ডারগুলো আপনি নিজে স্টাডি করে বা ইউটিউব দেখে বা যে কোনো মাধ্যমে আপনি কি মোটামুটি শিখে ফেলা যায়। মনে করেন যে আপনি যদি একটা ওয়েবসাইট কিভাবে করে কোনো একটা পেজ বিল্ডারের মাধ্যমে, সেটা যদি আপনি রপ্ত করতে পারেন, তারপর অন্যান্য পেজ বিল্ডারগুলো আপনি ইউজ করতে পারবেন। হ্যাঁ, ইউজ করার আগে অবশ্যই এগুলো কিভাবে কাজ করে না করে ওই ব্যাপারগুলো আপনার জানতে হবে। কারণ হচ্ছে যে এক একটা পেজ স্যার, বিল্ডারের থিম আর পেজ বিল্ডারের ডিফারেন্স কি স্যার? থিম আর পেজ বিল্ডারের ডিফারেন্স হচ্ছে যে যখন আমরা একটা থিম বলি, ওই থিমে যে ডিজাইনটা থাকে, ওই ডিজাইনটা করার জন্য, যেহেতু এখানে আমরা কোনো কোড লিখতেছি না, লিখতেছি না, সবগুলো ড্র্যাগ ড্রপ হ্যাঁ স্যার। করতেছি। হ্যাঁ, সো ওই ড্র্যাগ ড্রপ করার জন্য ওরা আমাদেরকে কিছু অপশন দিয়ে দেয়। হ্যাঁ, কিছু অপশন দিয়ে দেয় যেন আমরা ওই থিমের মতো করে আমরা কি করতে পারি, নিজেদের মানে ওই থিমের মতো করে আমরা কাস্টমাইজ করতে পারি। হ্যাঁ, যেমন ধরেন আমরা যদি আহ, আমাদের এই ওয়েবসাইটে যাই, আমার একটা থিম, আমি এটা ডেমো ইনপুট করছি। যদি ডেমো ইনপুট না করতাম, তাইলে শুধু আমি হেডার এবং হচ্ছে যে ফুটারটা পাইতাম, আর কোনো কিছুই পাইতাম না, ব্ল্যাঙ্ক থাকতো। ব্ল্যাঙ্ক থাকা মানে ওইটাকে আমাকে স্ক্র্যাচ করতে হবে, ডিজাইনটা তৈরি করতে হবে। এখন আপনাকে এই টিমের মধ্যে আপনাকে দিছে, যে ফিচার দিছে যে আপনি এখানে এই ধরনের বক্স তৈরি করতে পারবেন, লেখা দিতে পারবেন, ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন। থিমের মধ্যে আপনাকে কি দিল,
যে অপশন দিল, তখন ওই কাজগুলো আপনি কি এর মাধ্যমে এলিমেন্টরের মাধ্যমে বা পেজ বিল্ডারের মাধ্যমে আপনি তৈরি করতে পারবেন। হুম। এবং আমরা ওই কাজটাই করে থাকি, কোনো একটা থিম আমরা ইনস্টল করি এবং ওই থিমে নিজেদের মতো কাস্টমাইজ করার জন্য, যে এডিট করার জন্য আমরা আমাদেরকে ওই থিম রিকমেন্ড করে দেয় যে কোন পেজ বিল্ডারটা ইউজ করতেছে, ওইটা রিকমেন্ড করে দেয় যে আমরা এই পেজ বিল্ডারটা ইউজ করতেছি। সো তখন আমরা ওই পেজ বিল্ডারের মাধ্যমে আমরা ওই ওয়েবসাইটটাকে, ওই থিমটাকে কি করতে পারি, এডিট করতে পারি। মানে মানে আপনার একটা ওয়েবসাইটকে রিডিজাইন করা, এডিট করা বা নতুনভাবে তৈরি করার জন্য আপনাকে কি রাখবে, এলিমেন্টর লাগবে বা অন্য। সো আপনার থিমকে আপনার কাস্টমাইজ করার জন্য পেজ বিল্ডারগুলো প্রয়োজন হয়। এছাড়াও হচ্ছে যে যখন আপনি ডিবি নিয়ে কাজ করবেন, ডিবি দিয়ে যদি কেউ আপনার কাছে ওয়েবসাইট তৈরি করতে চায়, তখন অবশ্যই আপনাকে ডিবি বিল্ডারটা কি করতে হবে, এটা একটা থিম, ডিবি থিম, এটা একটা থিম। ওই থিমের মধ্যে যে বিল্ডার মানে যে পেজ বিল্ডারটা আছে ওইটাকে বলা হয় ডিবি পেজ বিল্ডার। সো ডিবি থিম বা ডিবি থিম যখন আপনি ইনস্টল করবেন, পেজ বিল্ডারটা অটোমেটিকলি ইনস্টল হয়ে যায়। তখন হচ্ছে যে আপনি কই গেল, তখন আপনি ওইখানে আপনি কি আপনার ওয়েবসাইটটাকে ডিজাইন করতে পারবেন। এখন কথা আসতেছে ভাইয়া, আমি তো যে কোনো একটা পেজ বিল্ডার দিয়ে আসলে বা যে কোনো একটা দিয়ে ওয়েবসাইট তৈরি করলে হবে? অবশ্যই হবে, আপনি যে কোনো একটা দিয়ে ওয়েবসাইট তৈরি করলে হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে যখন আপনি গ্লোবাল মার্কেটে কাজ করতে যাবেন, অনলাইন মার্কেট প্লেসগুলোতে কাজ করতে যাবেন, তখন দেখা যায় যে আলাদা আলাদা পেজ বিল্ডারের জন্য আলাদা আলাদা ফ্রিল্যান্সারকে রিকমেন্ড করে। স্যার আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে না, মানে কেটে কেটে আসছে স্যার। সবার ক্ষেত্রে হচ্ছে? না স্যার, আমরা শুনতেছি তো। তাহলে স্বর্ণা আপনার নেটওয়ার্ক প্রবলেম করতেছে। হ্যাঁ, এখন কি বলতেছিলাম যে এছাড়া হচ্ছে যে পেজ বিল্ডার, এইসব পেজ বিল্ডার আমরা ইউজ করে থাকি কেন প্রয়োজন? স্যার আমরা যে কয়জন আছি এই কয়জনের তৈরি করে দেয় স্যার। পেজ বিল্ডার বলতে আমরা যে ইয়াগুলো আছে, এখানে হচ্ছে যে যে পেজ বিল্ডারটা ইউজ করি ওই সেটা হইতে পারে এলিমেন্টর বা ডিবি। আচ্ছা, ডিবি থিম নিয়ে কথাবার্তা বলতেছিলাম। ডিবি থিমে যখন আমরা ডিবি থিমটা ইনস্টল করি, সেটা ক্র্যাক ভার্সনও পাওয়া যায়, চাইল্ড থিমও পাওয়া যায়। আর আপনারা যদি কখনো কেউ করতে চান আমার থেকেও নিতে পারেন, কারণ হচ্ছে আমার পেড ভার্সন কিনে আছে, ফাইল নিতে পারেন। সো এখানে হচ্ছে যে আমরা এই ডিজাইনগুলো করতে পারি। এখানকার যে যদি আমরা সেটা পেড ভার্সন হয়, তাইলে আমরা এখানকার লেআউটগুলো আমরা ইউজ করতে পারি। আদারওয়াইজ আমাদের যেগুলো ফ্রিতে আমাদের দিচ্ছে স্ক্র্যাচ করার সুযোগ সুবিধা, ওইগুলো আমরা করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমরা কি শুধু একটা পেজ বিল্ডার দিয়ে কাজ শিখলে কি আমরা মার্কেটে কাজ করতে পারবো কিনা? অবশ্যই আমরা মার্কেটে কাজ করতে পারবো, কিন্তু ওইটা হচ্ছে লিমিটেশন হয়ে যায়। মার্কেট এখন হিউজ পরিমাণ কম্পিটিটর। যদি আপনি গ্লোবাল মার্কেটগুলোতে যান, ফাইবার বলেন, পিপল পার আওয়ার বলেন, তারপর freelancer.com বলেন, যখন কেউ বলে যে আমার একটা ওয়েবসাইট প্রয়োজন, হ্যাঁ, তখন আপনি যে কোনো পেজ বিল্ডার দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করে দিতে পারেন। যখন কেউ বলে যে আমাকে ওয়েবসাইট তৈরি করে দাও, আমি চাই যে ডিবি থিম দিয়ে তুমি আমাকে ওয়েবসাইট তৈরি করে দাও, তখন আপনাকে স্পেসিফিক ডিবি থিম দিয়ে করে দিতে হবে। কেউ যদি বলে যে অথবা কোনো একটা ওয়েবসাইটের রিডিজাইন আসছে, সেটা হচ্ছে ডাব্লিউপি বেকারিতে অথবা এলিমেন্টর দিয়ে করা, এলিমেন্টর পেজ বিল্ডার ইউজ করছে, তখন অবশ্যই আপনাকে ওই পেজ বিল্ডার সম্পর্কে ধারণা থাকতে হবে এবং হচ্ছে যে তাইলে আপনি কাজ করতে পারবেন। সেজন্য যদি গ্লোবাল মার্কেটে কাজ করার টেন্ডেন্সি থাকে আমাদের বা কাজ করার ইচ্ছা থাকে, তখন হয় কি আমরা মাল্টিপল পেজ বিল্ডার নিয়ে কাজ করি, তাইলে হচ্ছে কি আমাদের কাজের পরিসরটা একটু বড় হয় এবং আমরা কাজ পাওয়ার সম্ভাবনা বেশি হয়। যদি আপনি দেখেন যে আমি যে কয়েকটা পেজ বিল্ডারে কথাবার্তা বলছি, ওগুলার হিউজ মোটামুটি ভালো মার্কেট আছে, মোটামুটি ভালো মার্কেট না, অনেক ভালো মার্কেট। আমরা দুইভাবে আসলে যখন অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে চাই, তখন আমরা আসলে দুইভাবে চিন্তা করি। একটা হচ্ছে যে যেটাকে বলা হয়
ব্লু ওশান, আর একটা দুইটা ক্যাটাগরিতে চিন্তা করে, আর একটা হচ্ছে রেড ওশান। রেড ওশান যেখানে হচ্ছে অনেকগুলো ফিশ থাকবে, একজন আরেকজনকে মানে অনেক কম্পিটিটর, কোনো একটা কাজ নিয়ে অনেক কম্পিটিটর থাকে, যেখান থেকে আসলে কাজ ইয়াটা করাটা, কাজ পাওয়াটা অনেকটা টাফ, কারণ আপনার চেয়ে অনেক সিনিয়র ডেভেলপাররা থাকবে। হ্যাঁ, সেই জায়গায় আপনি কম্পিট করে ওদের বায়ার থেকে কাজ নেওয়াটা টাফ হয়ে যায়। আর কিছু কিছু আছে ওশান ইয়া, সেগুলোতে হচ্ছে যে আপনার কম্পিটিটর কম থাকে, কাজও কম থাকে, কিন্তু অন অ্যাভারেজে আপনি কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। যখন আমরা নতুনদেরকে সাজেস্ট করি তখন আসলে নতুন নতুন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করার মেন্টালিটি থাকতে হয়, এবং নতুন নতুন যদি কোনো পেজ বিল্ডার আপনার জানা থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য কাজ পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়। যদি আমি একটু অ্যানালাইসিসটা দেখাই, ধরেন আপনি এলিমেন্টর দিয়ে সার্চ করলেন, এলিমেন্টর দিয়ে সার্চ করলেন, আপনি ফাইবার মার্কেট প্লেসে, যেখানে আসলে আমরা আমাদের সার্ভিসগুলো সেল করি, লোকাল মার্কেটের বাইরেও যখন আমরা কোনো সার্ভিস সেল করতে যাই, এই মার্কেট প্লেসগুলোতে যাই, ফাইবার বলেন, freelancer.com বলেন, এবং ইয়া বলেন, পিপল পার আওয়ার বলেন, এরকম মার্কেট প্লেসগুলোতে আমরা আমাদের সার্ভিসগুলো সেল করতে যাই। এই যে দেখেন, এলিমেন্টর দিয়ে যদি সার্চ করেন তাহলে 7,775 মানুষ সার্ভিস হোল্ডার, মানে আপনার আমার মতো সেলাররা এখানে এসে কি সার্ভিস দিচ্ছে। সো ওদের সাথে কম্পিট করে আপনার কাজ পাওয়াটা অনেক সময় টাফ হয়ে যায়, কিন্তু আপনার সবচেয়ে বেশি কাজ এই জায়গায় থাকে, এবং এখান থেকে কাজ পাওয়াটাও অনেক কম্পিটিশনের হয়ে যায়। তখন যদি পাশাপাশি আপনার নতুন কোনো পেজ বিল্ডার সম্পর্কে ধারণা থাকে, যেমন ধরেন আমি কিছুক্ষণ আগে বলছি ওয়েবার আর বিল্ডারের কথাবার্তা, এগুলো হচ্ছে আস্তে আস্তে নতুন বাট জনপ্রিয় হয়ে উঠতেছে। এই যে মাত্র 108 জনই সার্ভিস প্রোভাইড করে থাকে এই 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 রিলেটেড, খুব রেয়ার মানুষজন এখানে সার্ভিস প্রোভাইড করে থাকে, এবং খুব কম ওয়েবসাইট আছে এই পেজ বিল্ডার দিয়ে তৈরি করা, সেজন্য আর নতুন অনেকেই এটা শিখে আবার এটাতে সার্ভিস প্রোভাইড করবে এরকম অনেকে করে না। সো দেখেন, যদি আপনার কম্পিটিশন যদি করতে হয়, যদি আপনি 108 জনের সাথে কম্পিটিশন করেন, এখান থেকে যদি কাজ নেওয়ার ট্রাই করেন, তাহলে আপনার কম কাজ আসলেও কাজ পাওয়ার সম্ভাবনা, অন অ্যাভারেজে কাজ পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। যেমন ধরেন আরেকটা কি বললাম, অক্সিজেন বিল্ডার, এটাতে 168 জন সার্ভিস, এটা আমার স্টুডেন্ট, এটা হচ্ছে যে আমার স্টুডেন্ট, উনি আগে থেকেই কাজ করতো। সো এখানেও কিন্তু কম মানুষজন সার্ভিস দিচ্ছে, কিন্তু অর্ডার আসার সম্ভাবনা বেশি থাকে। যদি এখান থেকে আমরা যদি নিউ সেলার মানে নতুন যারা অ্যাকাউন্ট ওপেন করছে তাদের যদি গিকগুলো বা তাদের সার্ভিসগুলো দেখি, নতুনদের মধ্যে একদম নতুন যারা আছে, একদম নতুন এখানে সার্ভিস দিচ্ছে, নিউয়েস্ট অ্যারাইভাল দিলে একদম নতুন যারা, ওদের শো করবে 30 জন মাত্র নতুন মানুষজন সার্ভিস দিচ্ছে, 30 জন। হ্যাঁ, 30 জন নতুন সার্ভিস দিচ্ছে, সেটা হয়তো বা কিছুক্ষণের মধ্যে নতুন সার্ভিস দেওয়ার সাথে সাথে একটা অর্ডার উনি কমপ্লিট করে ফেলছে। আরেকটা ডিফারেন্স দেখায় আপনাদেরকে, fiverr.com, এখানে নতুন যারা আছে ওদের একটু করে দেখি। এই যে দেখেন, 1303 জন নতুন সার্ভিস দিচ্ছে। সো এখানে কম্পিট করাটা অনেকটা টাফ হয়ে যায় নতুনদের জন্য। মানে এগুলো হচ্ছে কিছু অ্যানালাইসিস বা মেথড, যেখানে আমরা গ্লোবাল মার্কেট থেকে কাজ পাওয়ার কিছু টেকনিক শেয়ার করতেছি আপনাদের কাছে। স্যার একটা বলেন। স্যার
স্যার এলিমেন্টর তো সার্চ করলে 7,000 আসে, কিন্তু স্যার এলিমেন্টর এক্সপার্ট দিয়ে যখন আমি সার্চ করছি তখন 145 স্যার। হ্যাঁ, এখন হচ্ছে যে এটা হচ্ছে যে কিওয়ার্ড। হ্যাঁ, এগুলো আমি এলিমেন্টর দিচ্ছি, এলিমেন্টর এক্সপার্ট দিচ্ছি, যাই বলেন এগুলো হচ্ছে কিওয়ার্ড এক একটা। সো ওই কিওয়ার্ডের এগেনস্টে আপনাকে যাদের এই কিওয়ার্ডগুলো আছে এলিমেন্টর যারা দিছে, সো ওদের সবগুলা গিগ এখানে শো করতেছে। এখন সবাই তো আর এলিমেন্টর এক্সপার্ট দিয়ে কি করে নাই, গিগে অ্যাড করে নাই। হ্যাঁ, সেজন্য কম দেখাচ্ছে এরকম। আম, আমি আমি একদম অ্যাকুরেট বলতেছি না, আমি রেশিও বলতেছি, যে মানে কাজ পাওয়ার রেশিওটা বলতেছি, যে এমন না যে এটা একদম স্ট্যাটিক্স ভাবে একদম অ্যাকুরেট ব্যাপার স্যাপার যে কাজ পেয়ে যাবেন, কিন্তু কাজ পাওয়ার ইয়াটা বলতেছি। যখন আপনি ইয়া নিয়ে কাজ করেন, ধরেন এলিমেন্টর নিয়ে কাজ করেন বা ডিবি নিয়ে কাজ করতেছেন, কাজ করার পাশাপাশি যখন আমি বোঝাইতে চাচ্ছি আপনাদের সাথে তো আমার আর দেখা হবে না বা কথা হবে না, সেজন্য বলতে চাচ্ছি যে আপনি যেখান থেকে করেন তখন মানে কাজ পাওয়ার জন্য আপনাকে কি কি টেকনিক অবলম্বন করতে হয়। তখন আপনাকে প্রথম হচ্ছে যেগুলোতে বেশি কাজ আছে ওই ধরনের কাজগুলো আপনার জানা দরকার, এবং যেগুলো মার্কেটে নতুন আসতেছে, কম মানুষজন সার্ভিস দিচ্ছে, ওরকম যদি কোনো সার্ভিস আপনি, ওরকম কোনো স্কিল যদি আপনি অ্যাচিভ করতে পারেন এবং ওইটা যদি সার্ভিস দিতে পারেন, তাহলে খুব দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা, মানে খুব দ্রুত আপনি কাজ পাবেন, হতাশ হওয়ার সম্ভাবনাটা খুব কম হয়। যখন আপনি ধরেন 2 মাস 5 মাস 6 মাস ধরে বসে আছেন, কোনো কাজ পাচ্ছেন না, তখন আপনি আসলে হতাশ হয়ে যায়। এই মার্কেটগুলোতে বিশেষ করে আইটিতে যখন আমরা কাজ করতে যাই, এখানে ধৈর্যটা অনেক বড়, যে আপনি লং টাইম ধৈর্য ধরে, বিশেষ করে মার্কেট প্লেসগুলোতে কাজ করতে গেলে আরও বেশি আপনাকে ধৈর্য রাখতে হবে। যে আপনি হয়তো বা প্রথম দিনেই কাজ পাওয়ার সম্ভাবনা আছে, অথবা আপনি 2 মাস 5 মাস 6 মাস 1 বছরের মধ্যে কাজ পাওয়ার সম্ভাবনা আছে। এখন যতক্ষণ না কাজ পাচ্ছেন ততক্ষণ আপনাকে কাজ করে যেতে হবে, এবং পাশাপাশি নিজের স্কিলটাকে বাড়াইতে হবে। হ্যাঁ, সো কোন মেথডে আপনি কাজ পাবেন এই ব্যাপারগুলো আপনার জানতে হবে, মানে আপনি স্টাডি করতে হবে। সো ডাব্লিউপি বেকারি নিয়ে সেম, এগুলো হচ্ছে প্রত্যেকটা পেজ বিল্ডার, এবং এই পেজ বিল্ডার সম্পর্কে যদি আপনার ধারণা থাকে এবং এগুলোতে যদি কাজ করার আর আপনার এক্সপেরিয়েন্স থাকে, তো আপনি মার্কেটে অবশ্যই কাজ করতে পারবেন স্কিল যদি থাকে। সো আমরা প্রথম অবস্থায় এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আপনাদের যে একটা বা দুইটা ক্লাস নিব বলছি, অলরেডি আমার আজকে সহ 2টা ক্লাস হয়ে যাবে। আরেকটা ক্লাস আমি নিব, আমি টোটাল মোটামুটি ওয়ার্ডপ্রেসের পরিচিতি এবং এলিমেন্টরে কিভাবে কাজ করে এটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। আমি ক্লাসে ফিরে যাচ্ছি, অনেকক্ষণ অন্য কথাবার্তা বললাম, কিভাবে কি কাজ করা হয় বা আমরা কিভাবে কাজ করি এইসব ব্যাপার নিয়ে কথাবার্তা বললাম। স্যার একটা জিনিস জানার ছিল স্যার, মানে আমরা HTML CSS বুটস্ট্র্যাপ দিয়ে মানে যতদূর মানে এখন আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট তৈরির নলেজ আছে, সেটা দিয়ে কি স্যার মানে কোনো ফ্রিল্যান্সিং সাইটে কি মানে ছোটখাটো কাজ করা যাবে? হ্যাঁ, করা যাবে হচ্ছে এটা তো আপনাকে আরেকটু ইয়া করতে হবে। কারণ স্যার আমাদের তো এখনো মানে অনেক জায়গায় গিয়ে দেখা যায় যে আটকে যাচ্ছি, মানে হ্যাঁ, কোনো একটা জায়গায়। পিএইচডি টু এইচটিএমএল যদি দেন, তাহলে আপনি এখানে সার্ভিস অ্যাড করার জন্য পাবেন। হ্যাঁ, এর জন্য আপনাকে অবশ্যই ফাইবার মার্কেট প্লেস সম্পর্কে জানতে হবে। এখানে এসে যে হুট করে আপনি সার্ভিস প্রোভাইড করে দিতে পারবেন ওরকম না, এটাতেও কাজ করার একটা স্ট্রাকচার আছে, কিভাবে আপনি আপনার সার্ভিসগুলো প্রোভাইড করলে আপনার গিগটা সবার উপরে থাকবে, গিগ র্যাঙ্ক করবে, কিভাবে আপনি কাজগুলা দিতে হবে, কিভাবে ডেলিভারি করতে হবে, এইসব ব্যাপারেও আপনাকে জানতে হবে। এই মার্কেট প্লেস সম্পর্কে জানতে হবে। এমন না যে এখানে 2 ধরনের স্কিল দরকার হয়, আমরা যখন কাজ করতে যাই তখন 2 ধরনের স্কিল দরকার হয়। একটা হচ্ছে যে একটা স্কিল হচ্ছে টেকনিক্যাল স্কিল। হ্যাঁ, আপনি কিভাবে কাজটা করেন ওই টেকনিক্যাল স্কিলটা আপনার। এরপরে আসতেছে যে আপনি কিভাবে সেল করবেন, সেটা যে কোনো মার্কেট প্লেস হোক। এই যে অনেকগুলো মার্কেট প্লেসের কথা আমি বলতেছি, ফাইবার, ফ্রিল্যান্সার.com। ফাইবারে কাজ যখন করতে যাবেন তখন ওদের স্ট্রাকচার ফলো করে ওইখানে যেভাবে মানুষজন কাজ করে, ওইখানে কিভাবে কাজ করে এসব জেনে আপনাকে কাজ করতে হবে। যখন ফ্রিল্যান্সারে কাজ করতে যাবেন তখন আলাদা মার্কেট, এটা এই মার্কেটে কিভাবে কাজ করে সেটা আপনাকে জানতে হবে। ধরেন পিপল পার আওয়ারকে কাজ করতে যাচ্ছেন, ওইখানকার যে সিস্টেম আছে ওইটাকে ফলো করে কাজ করতে হবে। একদম যদি সোজা সাপটায় বলি, আপনি যখন ধরেন আপনাকে একটা প্রোডাক্ট সেল করতে দিলাম এবং আপনি ধরেন যে ওই প্রোডাক্টটা সেল করতে যাচ্ছেন যে গ্রামে, হ্যাঁ,
তখন কিন্তু আপনি খুব সাধু ভাষায় কথা বললে, খুব ইংরেজিতে কথা বললে কিন্তু আপনার প্রোডাক্ট সেল হবে না। তখন ওই গ্রামের যে ল্যাঙ্গুয়েজ, লোকাল ল্যাঙ্গুয়েজ, ওইটাতে কথা বলে আপনার ওই প্রোডাক্টটা সেল করতে হবে। হ্যাঁ, এই যে মার্কেটিং, এই ব্যাপারগুলোও আপনার কি মানে যে মার্কেটে কাজ করতে যান না কেন ওই মার্কেটের সিস্টেমগুলো আপনার জানতে হবে, দেন হচ্ছে আপনি আপনার সার্ভিসটা সেল করতে পারবেন। হ্যাঁ, এমন না যে আপনি পিএইচডি টু এসটিএমএল শেখার সাথে সাথে এখানে কিন্তু আপনার এটা সম্পর্কে জানতে হবে, তারপরে এখানে আপনি সার্ভিসটা সেল করতে পারবেন। এবং আপনাদের যেটা শেখানো হয়েছে যে পিএইচডি টু এসটিএমএল এর এসটিএমএল সিএসএস বুটস্ট্র্যাপ, ওইগুলা দিয়ে আপনি এখানে সার্ভিস সেল করতে পারবেন। যেমন পিএইচডি টু এসটিএমএল বুটস্ট্র্যাপ, মানে বুটস্ট্র্যাপ দিয়ে যদি করে, এখানে অনেকজনই সার্ভিস দিচ্ছে। এবং নিউ যদি দেখি একদম নতুন নতুন যারা সার্ভিস দিতে আসতেছে, স্যার কিছু কথা ছিল। আহ, এই নতুনরা সার্ভিস দিতে আসতেছে এরকম। হ্যাঁ, তো আপনি এখানে সার্ভিস দিতে পারেন। হ্যাঁ, তার আগে আপনার এটা সম্পর্কে আইডিয়া নিয়ে নিতে হবে। হ্যাঁ, বলেন। স্যার বলতেছিলাম যে বললাম না, এক একটা মার্কেট প্লেসের প্যাটার্ন এক ধরনের। ফাইবারে যখন কাজ করবেন তখন পরীক্ষা দিতে হয় না। এখানে হচ্ছে যে ফাইবার হচ্ছে যে অ্যাজ লাইক অ্যাজ একটা স্টোরের মতো। মনে করেন আপনার একটা শপ আছে, একটু স্পিকারটা অফ করেন। আপনার একটা শপ আছে, ওই শপে আপনি প্রোডাক্টগুলো সাজিয়ে রাখছেন, যার যেটা লাগবে ওইটা আপনার থেকে নিচ্ছে। না লাগলে আপনার শপের কোনো প্রোডাক্ট পছন্দ না হলে কি ক্লায়েন্ট আপনার প্রোডাক্ট নিচ্ছে না। হ্যাঁ, ফাইবারটার মেথড হচ্ছে এরকম। আবার হচ্ছে যে ফ্রিল্যান্সারে যখন যায়, ফ্রিল্যান্সারে হচ্ছে আপনি কন্টেস্টও করতে পারবেন, অথবা কেউ জব পোস্ট করে, মানে আমি হায়ার করতেছি, আমার একটা ওয়েবসাইট দরকার এই ক্যাটাগরির, আমি একটা বাজেট দিয়ে জব পোস্ট করলাম freelancer.com-এ, জব পোস্ট করলাম। এখন হচ্ছে যে যারা ওই জব সিকার, আমরা যারা ফ্রিল্যান্সার, ওরা কি করি, ওই জবটা দেখার পর আমরা একটা কভার লেটার লিখে দিই যে হ্যাঁ আমি তোমার কাজটা করতে পারবো। ওনার যে বাজেটটা, ওই বাজেটের সাথে আপনি বাজেট রেখে হয়তো বা ওইটার কম বেশি আপনি রাখতে পারেন, বা যদি মনে হয় যে না উনি যে বাজেট দিচ্ছে তার চেয়ে আরও বাড়তি দিয়ে আরও বেশি বাজেট হবে, তখন আপনি বাড়তি দিয়েও করতে পারেন। সেই ক্ষেত্রে হচ্ছে যে ক্লায়েন্ট হয়তো বা আপনাকে দিয়ে করাইতেও পারে, নাও করাইতে পারে। এই ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাদের সাথে মানে যাদের এরকম অনেক মানুষ কি করবে, জব পোস্ট করলে অনেকে কি করে, আমাদের মতো যারা ফ্রিল্যান্সার আছে ওরা আমরা কি করি, ওই জবের জন্য অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করলে বায়ারের যার প্রথম দিকে যারকে পছন্দ হয় তার সাথে চ্যাট করে যদি কাজ করতে পারে, দেন হচ্ছে যে কাজটা দিয়ে দেয়। এবং আরেকটা জিনিস হচ্ছে কন্টেস্ট করা যায়। যেমন ধরেন freelancer.com একটা সুবিধা আছে নতুনদের জন্য, সেটা হচ্ছে কন্টেস্ট করতে পারে। ধরেন আপনি কোনো একটা কাজ শিখলেন, যেমন ওয়ার্ডপ্রেসের কিছু একটা শিখলেন, ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট ডিজাইনিং শিখলেন, কীভাবে ডিজাইন করতে হয়। তো শেখার পরে আপনি চাইলে ওইখানে কন্টেস্ট করতে পারেন। কন্টেস্ট করলে এখানে অনেকেই কন্টেস্ট করে, ওই কন্টেস্টে যদি আপনি উইন হন তাহলে হচ্ছে যে, আমার এখানে 0 ব্যালেন্স, আমি উত্তর দিয়ে দিছি। এখানে কন্টেস্ট করা যায়। এই যে আমি দিলাম কন্টেস্টের, অনেকে আছে যে এসে কন্টেস্ট ফায়ার করে, অনেক বায়ার এসে কন্টেস্ট ফায়ার করে। ফায়ার করার পর ওই কন্টেস্টে যে দেখেন এগুলো গ্যারান্টেড কন্টেস্ট, এগুলোতে করলে আপনি টাকা পাবেনই। হ্যাঁ, আপনাকে যদি উইন করে আপনি টাকা পাবেন। এখানেও কিছু ব্যাপার স্যাপার আছে। এখানে ধরেন বিল্ড মাই ওয়েবসাইট, এই কন্টেস্টটাতে গেলাম। এই কন্টেস্টটাতে যাওয়ার পর আমি ওনার ডেসক্রিপশনটা পড়ে দেখব যে আসলে উনি কি করতে বললে। মাই কোম্পানি ইজ এ ট্রেনিং অ্যান্ড কনসালটেন্সি কোম্পানি। ওনার ট্রেনিং এবং কনসালটেন্সি কোম্পানি। আই হ্যাভ জয়েন এ প্রেজেন্টেশন, এখানে প্রেজেন্টেশন দিয়ে দিয়েছে বা আদার্স ডকুমেন্টস দিয়ে দেয়।
হোয়েন মিটিং কাস্টমার উইথ মাই লোগো অ্যান্ড সাম মোর ইনফরমেশন, এই প্রেজেন্টেশনে আছে ইনফরমেশনগুলো কিছু ওনার ওয়েবসাইট রিলেটেড। আই নিড দ্য ওয়েবসাইট টু অ্যাভেলেবল ইন 4 ল্যাঙ্গুয়েজ, 4টা ল্যাঙ্গুয়েজের ওনার ওয়েবসাইটটা হইতে হবে, সে ব্যাপারে উনি শর্ট ডেসক্রিপশন বলছে। এবং এখানে উনি পিডিএফে মেবি ডেসক্রিপশন আরও ডেসক্রাইব করছে কিভাবে ওয়েবসাইটটা হবে এই ধরনের, বা ওনার একটা প্রেজেন্টেশন মেবি দিয়ে দিছে, এই যে ওনার প্রেজেন্টেশন দিয়ে দিছে, এটার উপর বেস করে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করে দিতে হবে, এটা এই প্রেজেন্টেশনের উপর বেস করে। এবং অনেকে এরকম তৈরি করে আপনার কি করলো, সাবমিট করলো। হ্যাঁ, একদম মানে হোম পেজটা তৈরি করে সাবমিট করে, এই যে উনি এই ডিবির একটা লেআউট ডিরেক্টলি সাবমিট করে দিছে হুবহু। সো আপনি যখন প্রিমিয়াম কিনা থাকে অনেক কিছু, তখন আপনি খুব ইজিলি এখানে সাবমিট করাটা ইজি হয়ে যায়। আর নাইলে আপনাকে ডিজাইন করে ওই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করে আপনাকে সাবমিট করতে হবে। যদি সাবমিট করেন সেক্ষেত্রে ক্লায়েন্ট এখানে আর 3 দিন টাইম আছে এটার, 3 দিন পরে উনি এখানে রিভিউ দিবে, অথবা যে কেউ একজনকে এই ক্লায়েন্ট এখনো রিভিউ দেয় নাই কাউকে, রিভিউ দিবে, বা কারো কাজ পছন্দ হলে পরবর্তীতে ওর থেকে কাজটা সম্পূর্ণ করিয়ে নেবে। এবং এখানে 300 ক্যাট মেবি $200-250 কাছাকাছি। হ্যাঁ, এটা হচ্ছে কানাডিয়ান কারেন্সি। সো বায়ারটাও কানাডিয়ান। স্যার এটা অনেকটা মানে স্যাম্পল টাইপের নাকি, মানে স্যাম্পলের মতো করে একটা জিনিস দেখালাম ছোটখাটো করে, পরে পরবর্তী পরে বড় অর্ডার দিবে এই টাইপের নাকি? না, সম্পূর্ণ ওয়েবসাইটটা আপনার থেকে করিয়ে নেবে। যদি ধরুন আপনি তো সম্পূর্ণ ওয়েবসাইট করতে পারবেন না, আর সম্পূর্ণ ওয়েবসাইট করাটাকে আমরা ফেভার করি, কারণ এটা সহজ কাজ না একটা কন্টেস্টের জন্য ওয়েবসাইট তৈরি করা। হ্যাঁ, সম্পূর্ণ যদি উইন না হয়, এরকম 2-4টা উইন না হলে আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন। সেক্ষেত্রে করে কি আমরা হোম পেজটা করি, হোম পেজটা করার পর সাবমিট দিই। এরপরে যদি হোম পেজের মধ্যে ওনার যদি আপনাকে পছন্দ হয়, বা আপনি পছন্দ হওয়ার পর যদি পছন্দ হয়, তাহলে আপনাকে উনি বলবে যে যেটা বলতেছিলাম, যে এখানে হোম পেজ করে ডিজাইন করে, এরপরে হচ্ছে যে কোনো আপনার ক্লায়েন্টের পছন্দ হলে পরবর্তীতে সম্পূর্ণ ওয়েবসাইটটা আপনার থেকে করিয়ে নেবে। হ্যাঁ, এই সিস্টেমে আসলে করে। আবার আরেকটা সিস্টেম আছে যে এখানে হচ্ছে যে আপনার 2 সপ্তাহ পর্যন্ত উইন করার জন্য সময় থাকে ক্লায়েন্টের। 2 সপ্তাহ পর্যন্ত আপনাকে স্টেকে রেখে দিতে পারে, যে 2 সপ্তাহ পর্যন্ত উইন করার সময় থাকে। যদি 2 সপ্তাহের মধ্যেও যদি উইন না করে, এই 300 ক্যাট যেগুলো দেখতেছেন ওগুলো যতজন পার্টিসিপেন্ট আছে, এখানে 52 জন পার্টিসিপেন্ট আছে, সবার অ্যাকাউন্টে ওই টাকাগুলা কনভার্ট হয়ে যাবে, ওই ডলারগুলো চলে যাবে ইকুয়ালি। হ্যাঁ, এটা সুবিধা একটা, যদি গ্যারান্টেড প্রজেক্ট হয়। যদি গ্যারান্টেড প্রজেক্ট না হয়, তাহলে কাজ করার পর টাকা পাবেন কি পাবেন না এটার কোনো গ্যারান্টি থাকে না। কারণ হচ্ছে যে গ্যারান্টেড প্রজেক্টগুলোতে আগে টাকা দেয়, তারপর হচ্ছে যে কন্টেস্ট ফায়ার করে। আর যদি গ্যারান্টেড না থাকে এরকম লেখা, সেগুলোতে টাকা দিয়ে কন্টেস্ট ফায়ার করে না, আগে ফায়ার করে দেয়। পরবর্তীতে যদি ভালো বায়ার হয়, অবশ্যই ওনার কাজ দরকার হলে আপনাকে টাকা দিবে। আবার কিছু কিছু আছে 2 নাম্বার, ওরা কি করবে যে হয়তোবা আপনার থেকে ডিজাইন কনসেপ্ট নিল, নেওয়ার পেশে অন্য কোনো কাউকে দিয়ে করাইলো, কন্টেস্ট উইন করাইলো না। সেজন্য আমরা যেগুলো গ্যারান্টেড প্রজেক্ট আছে ওগুলোতে কাজ করি, যদি উইন মানে কন্টেস্ট করি। সো এরকম হচ্ছে যে আমি কিছু কন্টেস্ট করছিলাম মাঝে মাঝে। খুব একটা বেশি কাজ করা হয় না আমার, মাঝে মধ্যে আমি কন্টেস্ট করি। পাওয়ার পয়েন্ট ভালো লাগে, মজা লাগে, মাঝে মধ্যে আমি পাওয়ার পয়েন্টের কন্টেস্ট করতে আসি, প্রাইস রিলিজে যাই। আচ্ছা, এই যে কাজগুলো আছে আমার। আরও কিছু হচ্ছে যে যেগুলাতে ধরেন যে আমি কাজ ফায়ার করলাম, দেখা যাচ্ছে যে আমাকে চয়েস করে রাখলো ক্লায়েন্ট, 5 স্টার রিভিউ দিয়ে রাখছে, এখানে স্টার দেওয়া যাবে, 5 স্টার দিয়ে রাখছে, কিন্তু পরবর্তীতে হয়তো বা উনি আর অ্যাকাউন্টেও আসে নাই, উনি আর উইনও করে না, কিন্তু 5 স্টার দিয়ে যাওয়ার কারণে হচ্ছে যে ফুল ফান্ডটা আমার কাছে চলে আসছে। আমি গত কয়েকদিন আগে আমি লোকাল ব্যাংকে উইথড্র দিয়েছিলাম, মেবি কত $150 নাকি $200 কাছাকাছি, 200 না,
হ্যাঁ হ্যাঁ মেয়াদ উদ্দেশ্য উইথড্র ফাইন রিফান্ড করছে। আবার এটাতে একটা মজার ব্যাপার হচ্ছে লোকাল ব্যাংকে আপনি ট্রান্সফার করে ফেলতে পারবেন। লোকাল ব্যাংকে আপনি ট্রান্সফার করে ফেলতেন, প্রথম যখন ট্রান্সফার করবেন তখন 15 দিন মতো সময় নেই, পরবর্তীগুলো খুব শর্ট টাইমে আপনার লোকাল ব্যাংকে চলে আসে, প্রথমটাতে একটু সময় নেবে। এই যে আমারটা হয়ে গেল অলরেডি, গত 2 তারিখ ব্যাংকে ডিপোজিট হয়ে গেল ওই পেমেন্টটা। ও সরি, ট্রানজ্যাকশন হিস্টরিতে যাই। স্যার তৈরি করার মানে তৈরি করলে ইউনিক হবে, এই জিনিসগুলো তো শেখার দরকার ছিল। হ্যাঁ, ইউনিক হবে বলতে যখন আপনারা কাজ করতে যাবেন আস্তে আস্তে আপনি যখন আমরা যখন একটা ওয়েবসাইট তৈরি করতে যাই তখন অনেকগুলো ওয়েবসাইট দেখে ওই ইন্ডাস্ট্রি রিলেটেড, তারপর একটা কনসেপ্ট নিই, একটা ডিজাইনটা কীরকম হবে একটা স্ক্র্যাচ করি। হ্যাঁ, ওই স্ক্র্যাচ অনুযায়ী আসলে ডিজাইনটা করি। যেমন ধরেন আমি এই ওয়েবসাইট যখন তৈরি করতে গেলাম তখন আমি অনেকগুলো ওয়েবসাইট দেখলাম। হ্যাঁ, দেখার পর আমি কোন জায়গায় কি কোন সেকশনটা রাখবো বা কোন জায়গায় কি দিব এই জিনিসটা আমি স্ক্র্যাচ করলাম। যেমন হোম পেজে কী কী হইতে পারে, হ্যাঁ অফার থাকবে, আর কি কি থাকবে, প্যাকেজ থাকবে, ধরেন এখানে লোকেশন কোন কোন লোকেশনে আসলে হোস্টিংগুলো দিচ্ছে, তারপর হচ্ছে যে এই কোম্পানির আসলে প্রিন্সিপাল কি, হ্যাঁ এই ধরনের কী কী জিনিস থাকবে ওগুলো একটা স্ক্র্যাচ করা হয়। সেটা আপনি খাতায় করে রাখতে পারেন, কি কি মেনু হবে, কি কি হবে, টোটাল জিনিসটা করার পর দেন হচ্ছে যে অনেকগুলো ওয়েবসাইট দেখার পরে একটা নলেজ গ্যাদার করি যে আসলে ওয়েবসাইটটা কিভাবে করা যায়, তারপর আমরা কাজগুলো শুরু করি। হ্যাঁ, এগুলো হচ্ছে। আমি আরেকটা কোশ্চেন করব। হ্যাঁ করেন। স্যার আমরা যেমন HTML CSS বুটস্ট্র্যাপ দিয়ে ডিজাইন গুলো শিখেছি, মানে হচ্ছে PSD টু HTML যেটা বলছেন, তো এই PSD টু HTML এর তো স্যার আরেকটা ইয়ে আছে যেটা হচ্ছে ফটোশপ। স্যার ফটোশপ থেকে যে কনভার্সনটা হয়, হ্যাঁ সেটা তো স্যার হচ্ছে এই দুইটা ডিফারেন্সটা। PSD টু HTML মিন্স হচ্ছে যে ফটোশপের একটা ডিজাইন আপনাকে দিবে। হ্যাঁ, যেমন ধরেন আপনারা কি করেন, আপনাদের একটা ওয়েবসাইট দেখে দেখে ওইটার মতো হুবহু তৈরি করলেন, তাই না? তো ওই ওয়েবসাইটটা যদি ওয়েবসাইট না হয় একটা ইমেজ হইতো, তাহলে কি করতেন? ওই ইমেজটা দেখে হুবহু তৈরি করতেন না? জি স্যার। ঠিক সেম পিএইচডি যখন বলে তখন পিএইচডি ফরম্যাটের একটা আপনার ডিজাইন দিয়ে দেয়, যেটা আপনারা এখানে গুগলে ইয়াতে পিএইচডি টেমপ্লেট দিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। পিএইচডি টেমপ্লেট দিয়ে সার্চ করলে অনেকগুলো পিএইচডি টেমপ্লেট পেয়ে যাবেন। যেমন ধরেন এটা কি ফ্রি এজেন্সি টেমপ্লেট, এটা আপনি ডাউনলোড করলেন, এখানে দেখতে যেরকম আছে ঠিক হুবহু আপনাকে ওইভাবে ওয়েবসাইটটা তৈরি করতে হবে, এখানে দেখতে যেভাবে আছে। হ্যাঁ, তাহলে কি হয়, আপনি একটা ওয়েবসাইট থেকে দেখে যেটা করতেছেন এখান থেকেও দেখেও ঠিক সেম করবেন। কিন্তু যখন একটা পিএইচডি হয় তখন এখানে যে আমরা যখন ওয়েবসাইট তৈরি করতাম তখন ফন্টের কালারটা ওই ওয়েবসাইট থেকে নিয়ে নিতাম না, ফন্ট ফ্যামিলিটা কি হবে, তারপর কালার কি হবে ওইখান থেকে নিয়ে নিতাম না? ঠিক সেম আপনি যখন পিএইচডিতে ওপেন করবেন এটা, এগুলো সবগুলো লেয়ার আকারে থাকবে, এগুলো আপনি দেখতে পাবেন কোন কালারটা ইউজ করছে, তারপর হচ্ছে যে কোন ফন্টটা ইউজ করছে, এখানে আইকন কোনটা ইউজ করছে, হ্যাঁ এগুলো সব আপনি দেখতে পাবেন। সো ওইখান থেকে দেখে কালার কোড থেকে শুরু করে ফন্ট থেকে শুরু করে এবং আদার্স যদি কোনো ইমেজ থাকে ওইগুলো এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন পিএইচডি থেকে। হ্যাঁ, পিএইচডি থেকে কালেক্ট করে সেগুলো আপনি আপনার ওয়েবসাইটে কি অ্যাড করবেন। যেমন ধরেন এখান থেকে আপনি এই এজেন্সির এই যে লোগোটা এইগুলো লেয়ার আকারে থাকবে, মানে আপনি যদি ফটোশপের কাজ টুকটাক জানেন এগুলো লেয়ার আকারে থাকবে। সো লেয়ার আকারে থাকলে আপনি ওই লেয়ারটা অফ করে এই শুধুমাত্র লোগোটা সেভ করতে পারবেন, এই লোগোটা আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করবেন। হ্যাঁ,
এখান থেকে আপনি ইমেজগুলো কালেক্ট করতে হবে, এই যে ইমেজটা এখান থেকে কালেক্ট করতে হবে, এখান থেকে কালেক্ট করা যায় এই ইমেজগুলা। তারপর ভিডিওর যে দিল, এখানে ভিডিওটা তো পাবেন না, বাট আপনি কি পাবেন, এখানে একটা ভিডিও দিতে বলতেছে এবং ভিডিওতে এই ধরনের একটা মিডিয়া আইকন থাকবে। সো আপনাকে এইভাবে ডিজাইন করতে হবে। এই যে আইকনগুলো আপনি এখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। যদি আপনি ফন্টোসাম ইউজ না করে ইমেজ আইকন ইউজ করতে চান তাহলে এখান থেকে কি আপনি আইকনগুলো কালেক্ট করে নিতে পারবেন। প্রত্যেকটা জিনিস এখান থেকে আপনি কালেক্ট করতে পারবেন যদি আপনি ফটোশপের কাজগুলো একটু জানেন হালকা পাতলা, যে কিভাবে একটা লেয়ার অফ করে একটা ইমেজ সেভ করা যায়। হ্যাঁ, সেম জিনিস, মানে আপনি একটা ওয়েবসাইট দেখে করা আর ফটোশপের একটা ফাইল ওপেন করে করা। আমার এখানে ফটোশপ ইনস্টল করা ছিল না, সেজন্য আসলে দেখানো হয় না এটা। হুম স্যার PHP টু HTML এর যে ফ্লোটা দিবে এটার মধ্যে কি জাভা স্ক্রিপ্ট PHP এসবের কি কাজ থাকে নাকি না? না পিএসপির কাজ থাকবে না, জাভা স্ক্রিপ্টের কাজ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। সেটা হচ্ছে যে ডিপেন্ড করে আসলে ওই ডিজাইনটার উপর। হ্যাঁ, যখন আপনি বুটস্ট্র্যাপ দিয়ে কাজ করেন তাহলে আপনার তো কোনো কিছুই লাগতেছে না, আপনি বুটস্ট্র্যাপে জাভা স্ক্রিপ্ট jQuery কম্বিনেশন পাচ্ছেন। হ্যাঁ, যদি আপনি র HTML CSS দিয়ে আপনি কাজ করতে যান তখন হয় কি কোনো জায়গায় যদি আপনার জাভা স্ক্রিপ্টের প্রয়োজন হয় বা jQuery প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার ইউজ করতে হবে। স্যার তার মানে আমি যদি মানে কোনো ক্লায়েন্ট যদি আমাকে বলে যে একটা পিএইচডি টু এসটিএমএল এ কনভার্ট করে দিতে, মানে সেটা ম্যান্ডেটরি না যে আমার ফটোশপ দিয়ে করতে হবে, আমি চাইলে মানে নরমালি আপনি যখন আপনাকে ক্লায়েন্ট বলবে যে আপনাকে পিএইচডি টু এসটিএমএল কনভার্সনের জন্য ক্লায়েন্ট আপনাকে পিএইচডি ফরম্যাট দিয়ে দিবে, মানে ক্লায়েন্ট আপনাকে এই পিএইচডির ফাইলটা দিয়ে দিবে, ডিজাইন বলতে ফাইলটা দিয়ে দিবে, জেপিজি না এআই ফাইল। হ্যাঁ, ইলাস্ট্রেটর অথবা পিএইচডি ফাইল আপনাকে দিয়ে দিবে, আপনি ওপেন করবেন। এখানে ওপেন করার পর আপনি যে ধরনের ডিজাইন আছে ওইটাকে হুবহু কিসে কনভার্ট করা, ওয়েবসাইটে কনভার্ট করা। বুঝতে পারছেন? জি স্যার, তাহলে তো স্যার আলটিমেটলি ফটোশপ লাগবে, কারণ এই ছবিগুলো তো কালেক্ট করতে হলে ওইগুলো ফটোশপের আপনার সিম্পল কাজ জানলে হয়ে যায়, কিভাবে কালেক্ট করবেন একটা ফটোশপ থেকে একটা ইমেজ কিভাবে কালেক্ট করবেন, ওগুলা হচ্ছে 2-3টা কমান্ড এবং টুকটাক জানলে হয়ে যায়। আমিও অত বেশি জানি না, টুকটাকই জানি, এটা দিয়ে যখন প্রয়োজন হয় এটা দিয়ে কাজ করি। আমার ফটোশপ ছিল না, নইলে দেখাই দিতে পারতাম। আমার এটাতে ফটোশপ ইনস্টল নাই, যার কারণে দেখাইতে পারিনি বা সুযোগ হয় নাই, থাকলে একটু করে দেখাই দিতে পারতাম। ওকে, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসের ইয়াতে যাই, ফিরে যাই। অনেকগুলা কথাবার্তা বললাম। আমরা গত ক্লাসে অ্যাপিয়ারেন্সের সবকিছু আমরা শেষ করে ফেলছি। আপনারা এগুলা ক্লিয়ার কিনা বলেন আমাকে, বা কোনো কোয়েশ্চেন আছে কিনা? ওকে, এরপর হচ্ছে প্লাগইনস ব্যাপারটা আমরা এতদিন ধরেই জেনে আসছি, বা আগেও আমরা প্রথম যখন শুরু করছি তখন প্লাগইনসের ব্যাপারটা জানছি। প্লাগইনস হচ্ছে আমার ওয়েবসাইটে যখন নতুন নতুন ফিচার অ্যাড করতে হয়, কোনো একটা থিমের মধ্যে সবগুলা ফিচার থাকে না, সো ওই ফিচারগুলো অ্যাড করার জন্য আবার ছোট ছোট প্লাগইনস বলা হয়, যে ছোট ছোট কোড তৈরি করা হয় বা ফাংশন তৈরি করে, যেগুলোকে আমরা প্লাগইনস নামে চিনি। ওই প্লাগইনসগুলো ইনস্টল করার পর আমরা ওই ফিচারটা কি করতে পারি, ওই ফিচারটা আমরা নিয়ে কাজ করতে পারি, ওই ফিচারটা নিয়ে কাজ করতে পারি এবং আমাদের ওয়েবসাইটে কাজে লাগাইতে পারি। এখন আপনি যদি একটা প্লাগইনস ইনস্টল করতে চান তাহলে আপনি এই জায়গায় প্লাগইনসে ক্লিক করলে আপনার কয়টা প্লাগইনস ইনস্টল আছে এবং কয়টা প্লাগইনস অ্যাক্টিভ আছে সবগুলো আপনাকে দেখাবে। যেমন ধরেন অ্যাকিসমেথ অ্যান্টি স্পাম রিলেটেড এই প্লাগইনসটা ইনস্টল আছে বাট অ্যাক্টিভ করা নাই। হ্যাঁ, কন্ট্যাক্ট ফ্রম 7 ডিঅ্যাক্টিভ মিন্স হচ্ছে এটা অ্যাক্টিভ করা। যখনই কোনো প্লাগইনস আমরা অ্যাক্টিভ করি সেটা আমাদের মেনুতে চলে আসে। যেমন আমি এই কন্ট্যাক্ট ফ্রম 7টাকে ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি, মানে আমি অ্যাক্টিভ রাখতেছি না। দেখেন আমার এখান থেকে কন্ট্যাক্ট ফ্রম 7টা চলে গেছে, মেনুতে আছে নাই। যদি আমি এটাকে অ্যাক্টিভ করি তাহলে আমার মেনুতে ওই কন্ট্যাক্ট ফ্রম 7টা চলে আসবে। হ্যাঁ,
সো আপনি কয়টা প্লাগইনস ইউজ করতেছেন সবগুলা এই জায়গায় শো করবে, এবং আপনার ইচ্ছা মতো প্লাগইনসগুলো আপনি কি করতে পারেন, অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করে রাখতে পারেন যদি ইনস্টল করে থাকেন। যদি আপনার যেটা প্রয়োজন না হয় সেটা ডিলিটও করে দিতে পারেন। এখন কথা হচ্ছে আপনি কি একটা ওয়েবসাইটে অনেকগুলো প্লাগইনস ইউজ করবেন? যতগুলো প্লাগইনস আপনার রিকোয়ারমেন্টের মধ্যে থাকবে বা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যতগুলো প্লাগইনস থাকে সবগুলো ইউজ করবেন। কিন্তু আমরা সবসময় চাই যে খুব কম প্লাগইনস ইউজ করে কাজ করতে, মানে যেটা সেটার জন্য প্লাগইনস ইনস্টল করাটা আমরা বেস্ট প্র্যাকটিস বলে মনে করি না। কারণ হচ্ছে আমি যত বেশি প্লাগইনস একটা ওয়েবসাইটের মধ্যে ইনস্টল করি আমার ওয়েবসাইটের সাইজটা বেড়ে যায় এবং এটা লোডিং টাইম অনেক বেশি হয়। হ্যাঁ, ওই ওয়েবসাইট লোড হইতে বা ওয়েবসাইটটা ওপেন হইতে টাইম নেই, সে কারণে আমরা অপ্রয়োজনীয় বা একদম প্রয়োজন অতিরিক্ত বেশি, মানে একদম প্রয়োজন না বা না করলেও চলে এরকম প্লাগইনসগুলা বা ওই প্লাগইনসটা ইনস্টল না করে ম্যানুয়ালি অন্যভাবে কাজটা করে ফেলা যায়, তখন আমরা আসলে প্লাগইনস ইনস্টলেশনে যাই না। হ্যাঁ, তাহলে প্লাগইনস নিয়ে যদি কথাবার্তা বলি, তাহলে আমরা যদি কোনো একটা প্লাগইনস ইনস্টল করি, যেমন ধরেন কন্ট্যাক্ট ফ্রম 7 বা আপনি যে কোনো প্লাগইনস ইনস্টল করার জন্য আপনি অ্যাড নিউতে যাবেন, এখানে প্লাগইনস সব ধরনের প্লাগইনস আপনার এখানে দেয়া আছে। সো যে প্লাগইনসটা ইনস্টল করতে যাবেন, ধরেন আমি স্লাইডার রিলেটেড কোনো প্লাগইনস ইনস্টল করব, কারণ হচ্ছে যে আমার এই ওয়েবসাইটে স্লাইডার নেই, স্লাইডার আছে স্লাইডার নাই, এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে একটা লেখা, আমি চাচ্ছি স্লাইডিং করবে এরকম স্লাইডার যদি চাই। সো স্লাইডার রিলেটেড যদি আমি এখানে স্লাইডার কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করলাম আমার অনেকগুলো প্লাগইনস আমাকে দেখাইলো, কিন্তু আমি কোন প্লাগইনসটা ইনস্টল করব আমাদের দেখতে হবে এটার ইনস্টলেশন কীরকম একটা প্লাগইনসের, এটা কখন আপডেট করলো এবং কত মানুষজন এটাতে রিভিউ দিছে, ওই ধরনের প্লাগইনস আমরা ইউজ করব। যেমন আমরা স্মার্ট স্লাইড 3 এই প্লাগইনসটাতে যদি যাই, এই প্লাগইন সম্পর্কে আপনি ডিটেলস জানবেন, এখানে কি কি ধরনের কাজ করতে পারবেন, কিভাবে ইনস্টল করবেন, হ্যাঁ এই ব্যাপারগুলো আপনি জানতে পারবেন। এবং এখানে স্ক্রিনশটে গিয়ে দেখতে পারবেন যে আসলে দেখতে কেমন ওই প্লাগইনস ইনস্টল করার পর আপনি দেখতে কেমন দেখবেন বা কিভাবে করবেন। সো এখন যদি আমার মনে হচ্ছে যে আমি স্মার্ট স্লাইডার 3 এই প্লাগইনসটা ইনস্টল করব, সো ইনস্টল নাওতে দিয়ে দিব। তারপর হচ্ছে যে আমি এখন এখানে কিছুই নাই, স্মার্ট স্লাইডার নামে কিছুই নাই দেখেন। হ্যাঁ, আমি যখন এটা অ্যাক্টিভ করব তখন কিন্তু আমার এই মেনুতে স্মার্ট স্লাইডারের একটা মেনু অ্যাড হয়ে যাবে। টাইম নিচ্ছে আমার ইন্টারনেট স্লো হয়তো বা ওই কারণে, বুঝতে পারতেছেন আপনারা? জি স্যার। এই যে ইনস্টল হয়ে গেল, আমি চাইলে এটাকে অ্যাক্টিভ করলাম। এখন আমি ওই প্লাগইনসটা কিভাবে ইউজ করব। হ্যাঁ, এরকম অনেকগুলো প্লাগইনস আছে, এক একটা প্লাগইনসের ইউজ এক এক ধরনের হয়, একটু ভিন্ন, সবগুলো প্লাগইনস যে একই ধরনের সিস্টেমে কাজ করে ওরকম না। হ্যাঁ, এক একটা প্লাগইনসের কাজ এক এক টাইপের। মোটামুটি সব প্লাগইনই কি স্যার, সব প্লাগইনগুলোই কি মানে বিভিন্ন পেজ বিল্ডারে ইউজ করা যাবে নাকি না কোনো স্পেসিফিক কোনো কিছু আছে? না, আপনি ইউজ করতে পারবেন কারণ পেজ বিল্ডারের কাজ হচ্ছে পেজ ডিজাইন করা, ওই পেজের মধ্যে এখন আপনি আরো নতুন, কারণ প্রত্যেকটা থিমের কিছু লিমিটেশন আছে, প্রত্যেকটা থিম চাইলে সবগুলো ফিচার দুনিয়ার সব ফিচার অ্যাড করতে পারে না, তখন ওই থিমের লোডিং টাইম বেড়ে যাবে, ওই থিম কেউ ইউজ করবে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে প্লাগইন নাকি স্যার বেশি ব্যবহার করলে নাকি মানে লোডিং টাইম বেড়ে যায়, যার কারণে প্লাগইন কম ইউজ করতে হয় এরকম বলতেছিল। আমি নিজেও এখন ওইটা বলতেছিলাম আপনাদেরকে, আপনি হয়তো বা এটা করেন নাই। প্লাগইনস আমরা বেশি ইউজ করি না, একদম মেজর প্লাগইনস যেটা ইউজ না করলে হবে না ওইরকম প্লাগইনসগুলো আমরা ইউজ করি। যদি ওই প্লাগইনসের কাজ যদি আমি অন্যভাবে করে ফেলতে পারি ম্যানুয়ালি, তখন আমরা ওইভাবে করে ফেলি। প্লাগইনস বেশি ইউজ করার পক্ষেও আমরা থাকি না, কারণ ওই সাইটটা আপনি একটা সুন্দর ওটা তৈরি করাই আছে, জাস্ট খালি আমরা মানে ইনস্টল করে নিয়ে ওইটার মানে পারপাসটা আমরা অ্যাক্টিভ করতেছি, ওইটা অ্যাক্টিভ করব এবং ওইটা আমি কি কারণে ইউজ করতেছি, কোথায় ইউজ করব সে ব্যাপারটা আমরা করা। এই যে দেখেন এখন আমি স্মার্ট স্লাইডার 3 ইউজ করার সাথে সাথে এখানে চলে আসছে স্মার্ট স্লাইডার 3 এবং আমি ওইটা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে গিয়ে ধরেন আমি একটা স্লাইডার ক্রিয়েট করব।
আমি স্লাইডার কিভাবে ক্রিয়েট করে এখান থেকে গেটিং এ স্টার্ট থেকে আপনারা শুরু করতে পারেন। আমি গো টু ড্যাশবোর্ডে চলে যাই, আপনারা এগুলো দেখে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে স্লাইডার ক্রিয়েট করে। এই যে স্লাইডার, আমি নিউ প্রজেক্ট দিয়ে একটা নতুন স্লাইডার ক্রিয়েট করব, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, অথবা আপনি এখানে ওদের টেমপ্লেট আছে, স্টার্ট উইথ টেমপ্লেট, ওদের যে টেমপ্লেটগুলো আছে ওগুলো আপনি ইউজ করতে পারেন, ফ্রিতে যে টেমপ্লেটগুলো আছে। হ্যাঁ, প্রো ভার্সন তো ইউজ করতে পারবেন না। ধরুন আমি ফ্রিতে কোনো একটা টেমপ্লেট নিচ্ছি, এটা একটু দেখে আসি। আচ্ছা, এভাবে হবে, দেখতে এরকম দেখাবে, দেখতে এরকম দেখাবে। সো আমি কি করব, আমি ধরেন যে এটাকে ইনপুট করব, জাস্ট ইনপুট দিব। ও আমার ইয়া দিতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে বলতেছে, না করলেও চলতো, ক্যান্সেল দিয়ে দিলাম, পরে যখন ফেলছি থাক। এই যে স্লাইডারটা তৈরি হয়ে গেল, এবং দেখেন এখানে একটা শর্ট কোড আছে। ওই স্লাইডারটা আমি যদি আমার কোনো পেজে ইউজ করতে চাই, যখন আমরা প্লাগইনস ইউজ করি তখন শর্ট কোড থাকে, কিছু কিছু প্লাগইনসে শর্ট কোড থাকে, যেটা ধরেন আপনি ইন্টিগ্রেট করতে চাচ্ছেন আপনার ওয়েব পেজের মধ্যে, তখন হচ্ছে যে আপনার শর্ট কোড থাকবে এরকম। হ্যাঁ, ওই শর্ট কোডটা আপনার নিতে হবে। নেওয়ার পর এর আগে আমি ধরেন যে এখানে কোনটা কোনটা ইউজ করব, স্লাইডার 1 নাম্বার স্লাইডার, 2 নাম্বার স্লাইডার, কোনটা কোনটা ইউজ করব, বা কোনো এডিট যদি আমাদের করতে ইচ্ছা করে আমরা চাইলে এখানে এডিট করতে পারি। এখান থেকে আমরা চাইলে এই স্লাইডারের বিভিন্ন জিনিস লেআউট এডিট করতে পারি। সো আমি এডিটে যাব না, আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। আমি এই স্লাইডার ডিজাইনটা তৈরি করলাম, এটা। হ্যাঁ, এবং এটা তৈরি করার পর আমি এটাতে ক্লিক করব। প্রিভিউ দেখতে পারি আসলে স্লাইডারটা দেখতে কেমন হবে। এখন আমরা এই স্লাইডারটাকে আমাদের ওয়েবসাইটের মধ্যে দেখব, আমাদের ওয়েবসাইটে এই স্লাইডারটা দেখব। আমরা এই স্লাইডারের যে স্লাইডিং স্মার্ট স্লাইডার কোড আছে, এই কোডটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে এই স্লাইডারটা দেখব। এখানে আরও অনেকগুলো অপশন আছে, এগুলোতে আমি যাচ্ছি না, ব্যাকে যাচ্ছি। আমি আমার ধরেন যে পেজে যাচ্ছি, হোম পেজে আমি আমার এই স্লাইডারটা অ্যাড করব। পেজ, হোম পেজ, এডিট উইথ এলিমেন্টর, বুঝতে পারতেছেন আপনারা? জি স্যার। ওকে, আসছে, টাইম নিচ্ছে, লোড টাইম নিচ্ছে। সো ধরেন কথার কথা আমি এই জায়গায় স্লাইডার ইউজ করব। এই যে কেন আসলে এলিমেন্টর প্রয়োজন বা এই পেজ বিল্ডারগুলো প্রয়োজন, আমার ইচ্ছা হচ্ছে আমি এখানে এই সেকশনটা ইউজ করব না, এখানে আমি স্লাইডার ইউজ করব। সো তখন আপনি এই যে নিচের অপশন আছে, এখানে যে প্লাস আইকন আছে, এটা হচ্ছে সেকশন ক্রিয়েট করার জন্য। এই যে অ্যাড সেকশন দিলাম, এই যে চলে আসছে। এখন এখান থেকে আপনি অ্যাড নিউ সেকশন, নতুন সেকশন, কয়টা স্ট্রাকচার যেটাকে বলা কয়টা কলাম হবে, ওইটা আপনি সেট আপ করে দিতে পারেন।
এই কই গেল, কয়টা কলাম হবে সেটা আপনি সেট আপে ধরেন আমার একটাই কলাম হবে, মানে আমি একটা কলামে এরপরে যেটা আসবে সেটা হচ্ছে মডিউল। এখানে মডিউলের ভিতরে এদিকে আছে যে শর্টকাট, কিছু প্রো ভার্সন আছে। প্রো ভার্সনগুলো আমরা যখন এলিমেন্টর প্রো ইউজ করব বা এলিমেন্টরের প্রিমিয়াম ভার্সন ইউজ করব তখন আমরা আসলে ওই ফিচারগুলো পাবো বা আমরা ইউজ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। এই যে শর্টকাট, এটাকে আমরা ড্র্যাগ ড্রপ করে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই যে এখানে চলে আসছে শর্টকাটটার কাজ করার জন্য এই পাশে কন্টেন্টটা চলে আসছে। আমি এখানে স্লাইডার 3 দিয়ে অ্যাপ্লাই করে দিলাম। এখানে দেখবেন এখন স্লাইডারটা চলে আসবে। এই যে একটা প্লাগইনস ইউজ করলেন, প্লাগইনস ইনস্টল করলেন এবং ওই প্লাগইনসটা আপনি আপনার আসতেছে, আমি আবার রিপিট করতেছি। এই যে চলে আসছে আসলে, এটা আমি আবার নিয়ে আসতেছি ডিলিট করে। এটা হচ্ছে নিউজ সেকশন নেওয়ার জন্য প্লাস সাইনটা, এটা হচ্ছে যে আপনি কয়টা কলাম নেবেন, রো মানে কয়টা রো নেবেন, রো এর ভিতর কয়টা কলাম হবে। আমার একটা কলামই দরকার। আর এখানে যেটা দিব সেটা হচ্ছে মডিউল বা এলিমেন্টস বলে, কোনো পেজ বিল্ডারে বলে মডিউল, কোনো পেজ বিল্ডারে বলে এলিমেন্ট। সো এখানে আপনি এখানে সার্চ বক্সেও লিখে দিতে পারেন শর্টকাট। সো শর্টকাট চলে আসছে। শর্টকাটের এই মডিউলটা যখন ইউজ করবেন এখানে আপনি শর্টকাট দেওয়ার অপশন পাবেন, যে শর্টকাট দেওয়ার সাথে সাথে অ্যাপ্লাই করবেন, এখানে আপনার স্লাইডারটা চলে আসবে। এখন আমাদের স্লাইডারটা চলে আসবে। হ্যাঁ, ঠিক সেম আমরা কিছুক্ষণ আগে যখনই আমরা ইনস্টল করলাম কন্ট্যাক্ট ফ্রম 7 প্লাগইনসটা, সেটা কিন্তু আমরা এভাবে ইন্টিগ্রেট করা, আমাদের এই ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করা ছিল আগে থেকে। আমি কি শর্টকাটটা ঠিকঠাকভাবে, এই যে আসছে দেখছেন স্লাইডারটা চলে আসছে। এখন যদি আমি এটা আপডেট করি, সেভ করি, আমি যদি ইয়াটা দেখতে চাই সেভ করি। আচ্ছা, সেভ করার আগে ধরেন আমি এই পোর্শনটা দেখতে চাচ্ছি না, ক্রিয়েটিভ ডিলিট করে দিচ্ছি। এখানে একটা গ্যাপ আছে, হ্যাঁ মার্জিন দেওয়া আছে, আমি একটু মার্জিনটা 0 পিক্সেল করে দিই, দেখি বক্সের মার্জিন ফুল উইথ করে দিই। এই যে গ্যাপটা চলে গেছে। সো এই কাজগুলো আসলে আমরা পেজ বিল্ডার দিয়ে করে থাকি। এরপরে কোনো একটা স্লাইডার বা কোনো একটা ডিজাইন আমরা পেজ বিল্ডার দিয়ে করে থাকি। এখানে একটা গ্যাপ ছিল, সেটা আমি রিমুভ করে দিয়েছি, আপডেট করে দিয়েছি। যদি আমরা আমাদের ওয়েবসাইটটাকে যদি দেখি, এই যে দেখছেন স্লাইডার চলে আসছে না। সো আপনি এই স্লাইডারটাকে ওই স্মার্ট স্লাইডার 3-তে গিয়ে আপনি এখানকার কন্টেন্টগুলোকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। অনেক টিমের মধ্যে স্লাইডার থাকবে না, থাকে না, তখন আপনি যদি স্লাইডার আনতে হয় তখন ওই স্লাইডার প্লাগইন ইউজ করতে হবে। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পারছেন কখন আমরা প্লাগইনস ইউজ করি, কেন আমাদের প্লাগইনস ইউজ করতে হয়? জি স্যার। ওকে, আমি ব্যাকে চলে যাচ্ছি। আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো আপনি চাইলে কোনো প্লাগইনস আবার কি করে দিতে পারেন, ডিঅ্যাক্টিভ করে দিতে পারেন। প্লাগইনসে যাবেন, কোন প্লাগইনসগুলো ইনস্টল আছে সেগুলো আপনি অ্যাড নিউতে গিয়ে আপনি কোনো প্লাগইন ইনস্টল করতে পারবেন। আবার এরকমই হয়, কোনো প্লাগইনস ধরেন আপনার এখানে নেই, ধরেন আপনি প্রিমিয়াম কিনে নিছেন, হ্যাঁ প্রিমিয়াম ভার্সন কিনে নিলেন, যেমন ধরেন যে এলিমেন্টর প্রো ভার্সন যদি কিনে নেন এখান থেকে ডাউনলোড করে, প্রো ভার্সন হইলে আপনাকে একটা লাইসেন্সকে দেবো, লাইসেন্সকে অ্যাড করে দিলে এখানে প্রো ভার্সনটা পেয়ে যাবেন। এবং পাশাপাশি প্রো ভার্সনে যে ফিচারগুলো আপনি পাবেন কাজ করার সময় আর ডিজাইন করার সময় আরও বেশি অ্যাডভান্স লেভেলের ফিচার আপনাকে দিবে। এর বাইরে যখন যদি মনে হয় যে না আপনি এখান থেকে করবেন না, ঠিক আপনি wordpress.org-তে গিয়ে প্লাগইনস ডাউনলোড করে এখানে আপলোড করে প্লাগইনস ইনস্টল করতে পারবেন। যেভাবে আমরা থিম ইনস্টল করছিলাম, মানে আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে এখানে যেটা দেওয়া আছে ওইটা ইনস্টল করতে পারি, আদারওয়াইজ আমরা যে কোনো প্লাগইনস ফাইল এখানে আপলোড করে
দেন আমরা কি করতে পারি, ইনস্টল করে অ্যাক্টিভ করতে পারি। এবং প্লাগইনসগুলো ঠিক এইভাবেই ইউজ করা হয়। শুধু এই প্লাগইনসটা আরও অনেক ধরনের প্লাগইনস আছে, বিভিন্ন মেথডের প্লাগইনস আছে। যেমন আপনি কোনো যদি ই কমার্স স্টোর যদি তৈরি করতে চান বা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে চান, তখন ও কমার্স প্লাগইনস ইউজ করা হয়। এই যে ও কমার্সে প্লাগইনসটা ইউজ করা হয়। 5 মিলিয়নসের উপরে এটার ইনস্টলেশন আছে এবং 1 উইক আগে এটা আপডেট করা হয়েছে। সো এই স্টোরের জন্য এই প্লাগইনসটা ইউজ করা হয়। এবং এভাবে অনেকগুলো প্লাগইনস আছে যেগুলো আমরা আমাদের কাজের সুবিধার্থে, যেই ইন্ডাস্ট্রির জন্য আপনি ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছেন, ওই ইন্ডাস্ট্রি রিলেভেন্ট যে প্লাগইনসগুলো আপনার ক্লায়েন্ট বলে দিচ্ছে বা আপনার কাজের জন্য প্রয়োজন হচ্ছে, আপনি ওই প্লাগইনসগুলো ইনস্টল করবেন এবং ওগুলো দিয়ে কাজ করবেন। এগুলো সব হচ্ছে যে প্লাগইনসের অপশন। আপনি যদি ইনস্টল প্লাগইনসে যান, তাহলে আপনি খুঁজে পাবেন আপনার কয়টা প্লাগইনস ইনস্টল করা আছে। এখানে উপরে দেওয়া আছে কয়টা অ্যাক্টিভ আছে, কয়টা ইনঅ্যাক্টিভ আছে, কোন কোন প্লাগইনসগুলো আপডেট চাচ্ছে ওগুলো। এবার হচ্ছে যে এই প্লাগইনস নিয়ে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার? করে ফেলতে পারবেন। অনেকগুলো কাজ খুব শর্টকাট করে ফেলতে পারবেন। সে কারণে আমরা কি করি, প্রিমিয়াম ভার্সন কিনে নেই। মানে আপনার 3 ঘন্টার কাজ 1 ঘন্টায় করে ফেলা, ব্যাপারটা এরকম। অনেক ক্লায়েন্ট আমাদের প্রিমিয়াম ভার্সন, অনেক ক্লায়েন্টেরও প্রিমিয়াম ভার্সন থাকে, প্রো ভার্সন রাখে। হ্যাঁ, যেমন ধরেন যদি আপনি এটার আমি যদি প্রিমিয়াম ভার্সন থাকতো, তাইলে এখানে পোস্ট করা, পোর্টফোলিও অ্যাড করা, গ্যালারি, তারপর এই অপশনগুলো আমি কি করতে পারতাম, ইউজ করতে পারতাম। এবং আরেকটা ব্যাপার আছে, যখনই আমরা এখানে যাই, আমি একটা সেকশন ক্রিয়েট করি, এখানে যে টেমপ্লেট বক্স আছে না, এটাতে যদি ক্লিক করি, এখানে অনেকগুলা অটোমেটিকলি ব্লক দেয়া থাকে। কিছু ব্লক ফ্রিতে আছে, কিছু ব্লক হচ্ছে প্রিমিয়াম। হ্যাঁ, এই যে প্রো ভার্সন ব্লক। হ্যাঁ, সো এখান থেকে যদি ধরেন আপনার ইচ্ছা হচ্ছে যে অ্যাবাউট সেকশন ব্লক কি করা, অ্যাড করা আপনার ওয়েবসাইটে। হ্যাঁ, ধরেন আপনি যদি এই ডিজাইনটা, এগুলো সব প্রো ভার্সন, প্রিমিয়াম ভার্সন, ফ্রি ভার্সন। হ্যাঁ, এগুলো ফ্রি ভার্সন। আচ্ছা, এই যেমন ধরেন এটা প্রো ভার্সন। যদি আপনি ধরেন প্রিমিয়াম এলিমেন্টর যদি আপনার বাই করা থাকে, তো আপনি শর্টকাটে কি এই ফিচারগুলো অ্যাড করে ফেলতে পারবেন। মানে আপনি ধরেন অ্যাবাউটের এই জিনিসটা করতে আপনার একটা সময় লাগবে না। এখানে এই ডিজাইন, তারপর এখানে ইমেজ হবে, এখানে টেক্সট হবে, এখানে টেক্সট হবে, এখানে ইমেজ হবে। ধরেন এই ডিজাইনটা আমি এক ক্লিকে করে ফেলবো। এটা কানেক্ট করতে হয় আবার। এই টেমপ্লেট ইউজ করার সময় আপনার আমার অলরেডি কানেকশন আছে, এটার সাথে আপনার ইউজারের সাথে কানেক্ট করতে হয়, মানে আপনার জিমেলের সাথে কানেক্ট করতে হবে। ওকে, হ্যাঁ, গেট স্টার্ট কি বলে? আচ্ছা, কানেক্ট সাকসেসফুলি। এটা আমার অন্য জায়গার সাথে, মানে আগের হয়তো বা এলিমেন্টের সাথে কানেক্টেড আছে, সেই জন্য আচ্ছা, কানেক্ট।
আপনারা নতুন অবস্থায় যখন করবেন আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে জিমেইলের। সো ইউজার আইডি পাসওয়ার্ড দিলে অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাবে। এটা আমার আগের কোনো একটার সাথে কানেক্টেড আছে, সেই জন্য দুইটা কানেকশান একসাথে হচ্ছে ম্যাপি ঝামেলা করতেছে। সো এটা আমি পরে মানে যেভাবে বলে দিচ্ছি ওভাবে যদি করেন চলে আসবে। সো আমার মেনলি যেটা দেখানোর উদ্দেশ্য ছিল, এটা কানেক্টেড উদ্দেশ্য না, আমার যেটা উদ্দেশ্য ছিল যে অ্যাবাউট, এই যে এখানে দেখেন, এই যে এই জিনিসটা তৈরি করতে আপনার একটা নির্দিষ্ট সময়ের প্রয়োজন হবে। আপনার যখন ফ্রি ভার্সন হোক বা প্রো ভার্সন আপনি কিনে নিলেন, তখন আপনি যেগুলো প্রো ডিজাইন আছে ওগুলো আপনি ইউজ করতে পারবেন খুব সহজে ওয়ান ক্লিকে। যে আপনি চাইলে এই পেজটা আপনি হুবহু আপনি কি করে দিতে পারেন, ইনসার্ট করে দিতে পারেন, যে এই পেজটা হুবহু আপনি ইনসার্ট করে দিতে পারেন। হ্যাঁ, পুরো ডিজাইনটা ধরেন আপনার ওয়েবসাইটটা এই রিলেটেড হবে, তখন আপনি সম্পূর্ণ ডিজাইনটাকে কি করে দিতে পারেন, ইনসার্ট করে দিতে পারেন। তাহলে আপনার অনেকগুলা কাজ কমে যায়। সেক্ষেত্রে যারা আসলে অনেক বেশি কাজ করে বা কাজ অনেক বেশি অর্ডার থাকে, তারা কি করে যে এই প্রিমিয়াম সব কিছুই প্রিমিয়াম কিনে রাখে, যেন কাজ করতে সুবিধা হয়, যেন খুব কম সময়ে বেশি কাজ করা যায়। ক্লিয়ার? কেন আমরা প্রো ভার্সন, কেন আমরা ফ্রিতে ইউজ করি। আবার অনেক ক্ষেত্রে অনেক ক্লায়েন্টের প্রিমিয়াম ভার্সন থাকে, তখন আপনিও কাজ করে দিতে পারেন। যেমন ধরেন আমি যখন এটাতে কাজ করছি, এটার যেহেতু আমার প্রিমিয়াম কিনে আছে, তখন আমার এখানকার ওদের যে লেআউটগুলো আছে ওগুলো আমি খুব সহজে ইউজ করতে পারছি। খুব সহজে আমার যে কোনো ডিজাইন, যেমন ধরেন আমি যদি বলি যে shared hosting, এই যে যেমন ধরেন এই প্যাকেজগুলো, এই প্যাকেজের ডিজাইনটা আমি প্রথমে তৈরি করি না, একটা ডিজাইন নিছি, ওইটাকে আমি কি কাস্টমাইজ করে ফেলছি। এখানকার কালার থেকে শুরু করে বুলেট পয়েন্টের কালার বা এখানকার যে বাটনগুলো আমি অ্যাড করছি। বাট এরকম হয় কি অনেকগুলা কাজ আপনার কমে যাবে। যেমন ধরেন এই যে এফএকিউর যে ডিজাইনগুলা, হ্যাঁ এফএকিউর যে হোভার হলে চেঞ্জ হচ্ছে ওইটা আমি করছি, বাট এখানকার যে প্রথম দেখতে যে ডিজাইনটা, ওই ডিজাইনটা কিন্তু আমি করি নাই। কেন করি নাই? আমার প্রিমিয়াম কিনা আছে, আমার ওই লেআউটগুলো অলরেডি আছে, ওইখান থেকে আমি জাস্ট কপি পেস্ট করলাম, মানে ওইখান থেকে লেআউটগুলো এখানে নিয়ে আসলাম, অ্যাড করলাম। জাস্ট আমার যে যে জায়গায় কন্টেন্টগুলো চেঞ্জ করা দরকার বা কোনো কালার চেঞ্জ করা, অবশ্যই কালার চেঞ্জ করা, এখানকার ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা, এগুলো আমি করছি, কিন্তু এই ডিজাইনটা আমি করি না। কিন্তু এই ডিজাইনটা যদি আমি করতে যাইতাম তাহলে আমার একটা নির্দিষ্ট সময় যাইতো, কিন্তু ওইটা আমার যায় নাই, কারণ আমি ওয়ান ক্লিকে এই জিনিসটা নিয়ে আসলাম, আনার পরে এবার এটাতে আমি এডিট করলাম। হ্যাঁ, সেজন্য প্রিমিয়াম থাকলে একটু সুবিধা হয়। আর প্রথম অবস্থায় তো আসলে কারো প্রিমিয়াম রাখাটা টাফ হয়ে যায়, আপনি ইনকামই করেন না, আপনি প্রিমিয়াম থেকে ইনভেস্টমেন্ট করবেন। সেক্ষেত্রে হচ্ছে আমরা ফ্রিতে কাজ করি, মানে ফ্রি কষ্ট করে একটু কাজ করতে হয়। যখন আপনার দেখা যাচ্ছে কাজের মানে কাজ বেশি আসতেছে, অর্ডারও বেশি হয়ে যাচ্ছে, আপনার কাজ করার সময়ও কমে যাচ্ছে, হ্যাঁ আপনি শর্টকাটে কাজ করতে যাচ্ছেন, তখন আসলে প্রিমিয়ামগুলো ইউজ করা হয় আর কি। আর ক্লায়েন্টের ক্ষেত্রে হচ্ছে প্রিমিয়াম, ক্লায়েন্টকে আমরা সাজেস্ট করে অলওয়েজ যে প্রিমিয়াম ভার্সনে কাজ করার জন্য বা প্রিমিয়াম থিম বা প্লাগইনস ইউজ করার জন্য। সেক্ষেত্রে হয় কি ওই জিনিসগুলার মানে ওই থিম বা আমি যে আইরির যে থিমটা আছে সেটা মানে ট্রাই করছিলাম নিজে। তো স্যার আমি যখন এটাকে অ্যাক্টিভ করে এলিমেন্টর দিয়ে এডিট করছি, তখন তো স্যার আমার ওয়েবসাইটটাতে মানে যখন আমি নতুন করে যাচ্ছি তখন তো মানে আমাকে এই আইরি থিমেরই সব কিছু দেখাচ্ছে। এখন আমি যখন এটার পুরোটা মানে এডিট বা কাজ করা আমার শেষ হয়ে যাবে, যখন আমি এটা শেষ করে নতুন একটা থিমে আবার কাজ করতে যাব, তখন স্যার মানে যখন আবার রিসেট করব তখন কি যে আগের এটা কি মানে হারিয়ে যাবে নাকি কোথাও স্টোর থাকবে? আপনার একটা ডোমেনের জন্য একটা ওয়েবসাইট আপনি করতে পারবেন, ওই ওয়েবসাইটে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। বুঝতে পারছেন? মানে আমার যেমন ধরেন এটা সাবডোমেন আর ডোমেন সেম কথা। সো একটা ইউআরএল এর জন্য আপনি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন এবং একটাই কি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, একাধিক ওয়েবসাইট করতে পারবেন না। বুঝতে পারছেন? মানে আপনার এরকম হবে না যে ওয়ার্ডপ্রেস করছেন, এখানে একটা থিম দিয়ে ডিজাইন করলেন, আপনি চাচ্ছেন যে এই ওয়ার্ডপ্রেসের মধ্যে আরেকটা থিম ইনস্টল করে ডিজাইন করতে,
তখন আরেকটা থিম যখন ইনস্টল করবেন আগে সব ডাটা কি হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। জি স্যার, আমার সাথে এটাই হয়েছে স্যার। আমি আগে অনেকগুলো পোস্ট করেছিলাম স্যার হ্যাঁ প্র্যাকটিস করার জন্য, তো আমি বুঝতে পোস্টগুলো পারিনি থাকবে, একটা টিউটোরিয়াল দেখে। পোস্টগুলো থাকবে, না স্যার, পোস্টগুলো আমার পোস্টও চলে গেছে স্যার সব। না পোস্টগুলো থাকবে কিন্তু পোস্টগুলো ভিন্নভাবে দেখাবে। যেমন ধরেন জি আমরা স্যার, মানে যখন চেঞ্জ হয়ে আমরা যখন 2020 থিম ইউজ করছিলাম তখন পোস্টগুলো একভাবে দেখাইছিল, যখন 2070 থিম ইউজ করছি তখন পোস্টগুলা অন্যভাবে দেখাচ্ছে। পোস্টগুলা থেকে যাবে কিন্তু পোস্টগুলা দেখাবে যে ভিন্নভাবে, কারণ আপনার যে ওয়েবসাইটটা যে থিমটা ইনস্টল করছেন ওই থিমে যেভাবে ডিজাইনটা দেখানোর কথা বা যেভাবে ডিজাইনটা করে রাখছে ঠিক ওভাবে দেখাবে। আচ্ছা স্যার তাহলে হচ্ছে কি যে স্যার আপনি আমাদেরকে যেমন এজেন্সি দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে দেখিয়েছিলেন সেটার মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে, তাহলে আমি আবার এসটি ডক্স এর মধ্যে আরেকটা এরকম কোন হ্যাঁ একটা হ্যাঁ নামে হ্যাঁ ফোল্ডার খুলে অবশ্যই সেখানে ওয়ার্ডপ্রেস অবশ্যই ইনস্টল করব। হ্যাঁ হ্যাঁ আপনি যখন লোকাল হোস্টে কাজ করতে যাচ্ছেন তখন আপনি ফোল্ডারের মানে একটা ফোল্ডার মানে একটা প্রজেক্ট মিনস হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, ওইটাতে একটা থিম, ওইটাতে আবার আরেকটা থিম ইনস্টল করতে গেলে আগেরগুলো সব ভ্যানিশ হয়ে যাবে। তো আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ওই ফোল্ডারের ভিতর আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, আবার থিম ইনস্টল করবেন, সেম এইভাবে আগাইতে হবে। ওকে। এবার দেখেন ইউজার, আমি বলছিলাম যে এখানে অনেক ধরনের ইউজার আছে, কি কি ধরনের ইউজার আছে আমরা একবার দেখবো। অ্যাডমিন, অ্যাডমিনতে যাবেন, আপনি চাচ্ছেন যে আপনার এই ড্যাশবোর্ডটা কি করার জন্য, মেনটেন করার জন্য, আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা মেনটেন করার জন্য আপনি ইউজার ক্রিয়েট করবেন। সো ধরেন আমি রিয়াজ নামে আরেকটা অবশ্যই দিতে হবে এবং ওয়েবসাইট দিতে হবে না। এখানে দেখেন রুল দেখেন, অ্যাডমিনিস্ট্রেটরের পরে এডিটর অপশন, এডিটর নামে একটা রোল আছে, যে রোল দিয়ে কেউ যদি এডিটর হয় সে কিছু এখানে কি কি করতে পারবে কি কি করতে পারবে না সেখানে এখানে শো করবে, মানে কি কোন কোন মেনুগুলো তার জন্য এনাবল থাকবে, আবার অথর হইলে কোন মেনুগুলো এনাবল থাকবে, কন্ট্রিবিউটর হলে কোন মেনুগুলো, মানে একটা হচ্ছে যে আপনাকে কি দিচ্ছে, অথেন্টিকেশন দিচ্ছে যে আপনি যদি অ্যাডমিন হন তাহলে আপনি টোটাল ওয়েবসাইটটার ডিজাইন চেঞ্জ করতে পারবেন, ওয়েবসাইটটা ডিলেটও করে দিতে পারবেন, সব কিছু কাজ আপনি করতে পারবেন। কিন্তু আপনি যখন একজন এডিটর হবেন কিন্তু আপনি আপনার সব কাজ করতে পারবেন না, আপনার এখান থেকে কিছু অপশন কি হয়ে যাবে, অফ হয়ে যাবে। কি কি, যেমন ধরেন অ্যাপিয়ারেন্স বা আপনার টিম ইনস্টলেশন, এই অপশনগুলো অফ হয়ে যাবে। আমি জাস্ট এডিটর দিয়ে দেখাচ্ছি, বাকিগুলো আপনারা একটা একটা করে দেখবেন মানে কোন কোন অপশনগুলো অফ হয়ে যায়। এডিটর অথরের ক্ষেত্রে মেবি অথর কন্ট্রিবিউটরের ক্ষেত্রে শুধুমাত্র পোস্ট করার অপশন থাকে সর্বশেষ যেটা, আর সাবস্ক্রাইবার হইলে জাস্ট লগ ইন করতে পারবে আর মেবি পোস্ট করতে পারবে বা দেখতে পারবে, এই টাইপসের। সো রুলগুলো প্রত্যেকটা একটা দেখে নেবেন, বাট আমি এক মানে প্যাটার্ন বলে দিচ্ছি, বাট কোনটা করবেন সেটা আপনি দেখে নেবেন। আমি এডিটরটা চেঞ্জ করে দেখাচ্ছি, এখানকার অপশনগুলা ডিসেবল হয়ে যাবে কিছু অপশন। সো এডিটরের জন্য আমি পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করি। ইউজার নেম হচ্ছে রিয়াজ, এটা হচ্ছে এডিটর, অ্যাড নিউ ইউজার, একটা নতুন ইউজার ক্রিয়েট করলাম। আমি ক্রিয়েট করার সাথে সাথে এখানে আমি সো এখানে আমরা দিব যে এডিটর অ্যাড ইউজার। আমি ক্রোম ওপেন করি, এটা ততক্ষণে কাজ করি। এই যে ইউজার ক্রিয়েট হইল, আমরা ক্রোম ওপেন করি, অন্য একটা ব্রাউজার ওপেন করি। স্যার একজনকে এডিটর একজনকে অথর এরকম ভাবে কি করা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ আপনি ক্রিয়েট করতে পারবেন একাধিক, আপনি এডিটর অথর ইউজ করতে পারবেন।
একাধিক এডিটর ইউজ করতে পারবেন, একাধিক অ্যাডমিন ইউজ করা যাবে না, বাট একাধিক এডিটর, একাধিক অথর আপনি ইউজ করতে পারবেন। কারণ আপনার ইউজার নামটা তো চেঞ্জ, এখানে ইউজার নামটা তো কই গেল, এখানে তো ইউজার নেম রিয়াজ, আপনি এখন চাইলে আবার সেম মোর্শেদ নামে আরেকজন ইউজার ক্রিয়েট করতে পারবেন, যার আর ইয়া হবে যে রোল হবে যে এডিটর, হ্যাঁ করতে পারবেন। সো আমি এখন যাচ্ছি যে রিয়াজ, আমি এডিটরটাকে ওপেন করতেছি। কি কি অপশন আমরা পাবো না দেখেন, কমে গেছে না? যখনই আমরা এডিটর হইলাম, যখন আমরা অ্যাডমিন, তখন আমি অনেক কিছু পাচ্ছি। কি পাচ্ছি? পোস্ট, মিডিয়া, পেজ, এলিমেন্টর, এডিট করার, কন্ট্যাক্ট ফর্ম, মানে যে প্লাগইনসগুলো ইনস্টল করতেছি ওগুলার মেনুগুলো পেয়ে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স পাচ্ছি, প্লাগইনস পাচ্ছি। কিন্তু যখন আমি এডিটর হইলাম তখন দেখেন পোস্ট করতে পারি, পেজ ক্রিয়েট করতে পারি, বাট আমার অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, তারপর যে প্লাগইনসের যে মেনুগুলো, যতগুলো প্লাগইনস আমরা ইনস্টল করি ওই প্লাগইনসগুলা কি আমাদের এখানে শো করতেছে না। প্লাগইনস শো করতেছে কন্ট্যাক্ট ফ্রম স্মার্ট স্লাইডার, কিন্তু পেজ বিল্ডার যে প্লাগইনসটা আছে, পেজ বিল্ডার যে প্লাগইনসটা আছে ওইটা আমাদেরকে কি করতেছে না, শো করতেছে না। মানে যেটা খুব ইম্পর্টেন্ট, পেজ বিল্ডার দিয়ে একটা পেজকে কি করে দেওয়া যাবে, চেঞ্জ করা যাবে, বা একটা পেজকে রিডিজাইন করা যাবে, ওই জিনিসগুলো শো করতেছে না। আপনি কন্ট্যাক্ট ফর্মে যাবেন, একটা কন্ট্যাক্ট ফর্ম আপনি কি করতে পারেন, তৈরি করতে পারেন, এই জিনিসটা পারবেন, কিন্তু ওইটা পেজে গিয়ে অ্যাড করতে পারবেন না। হ্যাঁ, তো যখন আমরা এডিটর রোলে থাকি তখন আমরা এই কয়েকটা অপশন আমরা পাই। যখন আমরা অতরে যাই আরও অপশন কমে যায়, মানে আপনি এই স্লাইডার 3, কন্ট্যাক্ট ফর্ম এগুলো পাবেন না, শুধুমাত্র পেজও পাবেন না, পোস্ট করতে পারবেন। এইভাবে আমরা প্রত্যেকটাতে কি হয়, প্রত্যেকটা রোল যতই নিচের দিকে যাইতে থাকে ততই কি হবে, ওর ওয়ার্ডপ্রেসের এই অ্যাডমিন প্যানেলে ওর অথেন্টিকেশন বা ওর অ্যাক্সেসিবিলিটিটা কমতে থাকে। বুঝতে পারছেন? এখন আপনারা নিজেরা এটা ট্রাই মানে প্রত্যেকটা চেঞ্জ করে করে দেখবেন। হ্যাঁ, তারপর হচ্ছে যে টুলসে যদি যাই, টুলসে আমাদের তেমন কিছুই নাই বলার মতো। আমি চাইলে যে ওয়ার্ডপ্রেস ট্যাগ কনভার্ট, আমরা ওই ক্যাটাগরির আমাদের ক্যাটাগরিগুলোকে ট্যাগে কনভার্ট করতে পারি। এই ব্যাপারগুলো আমাদের তত বেশি দরকার হয় না, সাইট হেলথটা দরকার হয় বা দেখার জন্য। যদি আপনার সাইট হেলথের যে ইস্যুগুলো আছে, সিকিউরিটি ইস্যু বা বিভিন্ন পারফরমেন্স ইস্যুগুলো, আপনি এখান থেকে কি করতে পারেন, ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, তারপর ডিফল্ট থিম অ্যাভেলেবল, সিকিউরিটি ইস্যু আছে। এখানে হচ্ছে যে ভার্সন, পিএসপি ভার্সন আমার ইউজ করা হচ্ছে 7.3.23, কিন্তু বর্তমানে পিএসপি ভার্সন চলতেছে 7.4। সো আমি চাইলে আপগ্রেড করে নিতে পারি। 1 or more recommended modules are missing। সো এখানে পরের দিকে ওই ব্যাপারগুলো আপনি কি করতে পারবেন, সলিউশন করবেন। যেমন ধরেন এটাকে HTTPS বলতেছে, নট ইউজ HTTPS, অলরেডি আমারটা ইউজ এমনিতে HTTPS, কিন্তু আমি এই ডোমেনটাতে যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছিলাম তখন আমি আসলে HTTPS দিয়ে ইনস্টল দিই নাই, যার কারণে এখানে আমাকে নট সিকিউর বলতেছে। সো এটাকে আমি HTTPS রিডিরেক্ট করতে পারি আমার সি প্যানেল থেকে, সে ব্যাপারগুলোও আমাকে এনশিওর বলতেছে। হ্যাঁ, সেটিংসে কিছু কাজ আছে। জেনারেল যদি যাই, হ্যাঁ এখানে সাইট টাইটেল, ট্যাগলাইন এখান থেকেও আপনি চেঞ্জ করতে পারেন। ইউআরএলটা তো অবশ্যই এটা থাকবে, এই যে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করতে পারেন, এবং এটা কোন ল্যাঙ্গুয়েজ হবে ল্যাঙ্গুয়েজটা আপনি চেঞ্জ করতে পারেন। কিছু কিছু সময় দেখা যায় যে আমার এক সময় এরকম পড়ছে, লেথেনিয়াম নাকি কোনো একটা কান্ট্রির একটা কাজ করতে গেছিলাম। সো ওই কান্ট্রির কাজের ক্ষেত্রে ও আমাকে দিয়ে দিল যে ওয়ার্ডপ্রেসটা ওর দেশে, ওর স্টেজের ল্যাঙ্গুয়েজে, হ্যাঁ লোকাল ল্যাঙ্গুয়েজ। সো আমি আসলে কিছু বুঝতেছি না, তখন আমি উপরে এদিকে এটাকে ট্রান্সলেট করে আমি বুঝে নিচ্ছি যে পেজ এই সেই এগুলা।
সো এরকম যদি কখনো পড়ে তখন আপনি খুঁজে বের করবেন, ট্রান্সলেট অপশন দেখবেন, নর্মালি ট্রান্সলেট করে আপনি এই জায়গায় এসে আপনি ইংলিশটা সিলেক্ট করে আপনি নিজে কাজ করে তারপর যে দেশের বা যার ওয়েবসাইটে কাজ করতেছেন তার যদি ওই দেশের ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকে ওয়ার্ডপ্রেসে, দেন আপনি ওইটাকে কি করে দেন, চেঞ্জ করে দিবেন। এখানে আপনি সাইট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, যেমন আমি বাংলা করে দিলাম, হ্যাঁ, সেভ করলে সবগুলো বাংলা হয়ে যাবে, দরকার নেই, খুঁজে নিতে বহুত কষ্ট হবে। টাইম জোন, ডেট ফরম্যাট এই ধরনের থাকবে। ওয়ার্কিং স্টার্ট অন টাইম এগুলো চেঞ্জ করার দরকার নাই, যদি আপনার এগুলো চেঞ্জ করি না আমরা, আমাদের দরকার হয় না। যদি দরকার হয় কোনো ক্লায়েন্টের বলে থাকে তাহলে করে দিতে পারেন। ডিফল্ট পোস্ট হিসেবে কি থাকবে, যদি কোনো পোস্টকে যদি ক্যাটাগরি অনুযায়ী না দিই তাহলে কি যাবে, আনক্যাটাগরাইজ থাকবে। এটা হচ্ছে পোস্ট ফরম্যাট, কিভাবে আসলে পোস্ট ফরম্যাট থাকবে, স্ট্যান্ডার্ড থাকে, এটাই ঠিক থাকে। তারপর এই জিনিসগুলো আসলে আমাদের চেঞ্জ করতে হয় না, যা মেল সার্ভারের পাসওয়ার্ড, লগ ইন কী হবে, login.example.com, এটা পাসওয়ার্ডে। সো যখন আমরা এই মেলচিপের কাজ করব তখন আসলে এগুলো প্রয়োজন হয়। রিডিংয়ে একটা জিনিস প্রয়োজন হয় যেটা প্রথমে আমাদের করে নিতে হয়, ইউর লেটেস্ট পোস্ট এরকম থাকে। হ্যাঁ, তো যখনই আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি হোম পেজটাকে রিডিংয়ে এসে সেটিংসের রিডিংয়ে এসে হোম পেজটাকে আমরা মানে যে পেজটাকে আমরা ইন্ডেক্স পেজ হিসেবে দেখতে চাই সেটাকে হোম পেজ, আর পোস্ট পেজ হচ্ছে যেটাকে পোস্ট বা ব্লগ বা স্যাম্পল পেজ, এটাকে আমরা পোস্ট পেজ হিসেবে দেখতে চাই। মানে ব্লগে পোস্ট করলে ওই পোস্ট পেজটা আমরা কোথায় দিব, পোস্ট পেজ না, সো এটা আপনি দিবেন। সো ব্লগ পেজ শো অ্যাট মোস্ট কয়টা পোস্ট শো করবে এটা আপনি বলে দিতে পারেন। আরগুলো ইম্পর্ট্যান্ট না এত বেশি, বা আমাদের চেঞ্জ করতে হয় না। যেটা চেঞ্জ করতে হয়, যেটা যখনই আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি এবং ইন্ডেক্স পেজ ক্রিয়েট করি সাথে সাথে আমরা রিডিংয়ে এসে এখানে স্ট্যাটিক পেজ বলে দিই এবং হোম পেজ কোনটা। হোম পেজ মিনস হচ্ছে আমি যখন আমার base12.riyazmurshid.com লিখে ট্রিগার করব, যে পেজটা ওপেন হবে ইন্ডেক্স পেজ, ওইটাকে আমরা এখানে স্ট্যাটিক পেজ সিলেক্ট করে ওইটাকে আমরা হোম পেজ, দেন আদার্স যে পেজটা আসবে যেটাতে আসলে ব্লগ থাকবে, ব্লগের মধ্যে আমরা যদি রিড মোরে ক্লিক করে একটা পেজ আসে ওইটাকে আমরা কি করে দিব, পোস্ট পেজ হিসেবে সিলেক্ট করে দিয়ে সেভ চেঞ্জ করে দিব। সো এরপর হচ্ছে ডিসকাশনে যদি দেখি, ডিসকাশনে যদি বলার মতো কিছু থাকে তাহলে আমি বলবো ডিসকাশনে আমাদের কোনো কিছু চেঞ্জ করতে হয় না। আপনি চাইলে এখানে একটা ব্যাপার আছে, বিফোর এ কমেন্ট অ্যাপিয়ার্স, আরগুলো এত বেশি ইম্পর্টেন্ট না যার কারণে আমি স্কিপ করতেছি। বিফোর এ কমেন্ট অ্যাপিয়ার্স, কমেন্ট মাস্ট বি ম্যানুয়ালি অ্যাপ্রুভ। যদি আপনি চান যে আপনার পোস্টগুলোতে কমেন্টগুলো ম্যানুয়ালি অ্যাপ্রুভ করবেন, যতক্ষণ পর্যন্ত না আপনি অ্যাপ্রুভ না করেন ততক্ষণ পর্যন্ত কি হবে না, অ্যাপ্রুভাল হবে না, মানে ওইটা আপনার ব্লগে দেখাবে না। তখন আপনি এটাকে সিলেক্ট করে দিতে পারেন। যদি অথর মাস্ট বি প্রিভিয়াসলি অ্যাপ্রুভ কমন, মানে আপনার যদি একটা কমেন্ট যদি আপনি, এটা আমরা করে রাখছি, যদি আমি কোনো একটা কমেন্টকে যদি অ্যাপ্রুভ করি বাকিগুলো অটোমেটিকলি ওর হয়ে যাবে, মানে কমেন্ট করতে পারবে। মিডিয়া নিয়ে এগুলো আসলে কাজ করতে হবে। হ্যাঁ, এটা আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ফার্মালিঙ্ক। এখানে হচ্ছে যে যেমন ধরেন আমরা যখনই কোনো একটা ব্লগ আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে আমার ওয়েবসাইটের ব্লগ সেকশনে যাই, এখানে কি করতেছি, আমি কোন একটা পোস্ট রিড করতেছি। দেখেন এখানে উপরে কি লিঙ্ক আছে, এটা হচ্ছে ডেট, তারপর হচ্ছে যে ওই পোস্টের টাইটেল। হ্যাঁ, দেখেন এখন আমি কি ডেট এবং নেম, মানে আমি যে স্যাম্পলে আমার ফার্মালিংটা বা কোনো একটা পোস্ট যখন হবে তখন ওই পোস্টটা আমরা কোন ইউআরএল উপরে কীরকম দেখবে সেটা আমরা আগে থেকে কি করে দিই, বলে দিতে পারি। হয়তো বা প্লেন রাখতে পারি। প্লেন হচ্ছে যে আপনাকে এখানে পি দিয়ে আসলে কিছু নাম্বারে দেখাবে, আমরা এরকম রাখি না, কারণ আমরা সবসময় যে পোস্টটা থাকে ওই পোস্টটার নামটা বা ওই পোস্টটার টাইটেলটা তাকে বেশি প্রাধান্য দিই, সো এরকম রাখি না, সেজন্য আমরা প্লেন দিই না। ডেট এবং নেম যদি দেন তাহলে আপনার প্রথমে ডেট থাকবে,
তার ডে থাকবে, কোন ডেতে আসলে এটা পোস্ট হইলো, দেন হচ্ছে যে এই পোস্টের নামটা কি। যদি মান্থ এবং নেম যে কোনো একটা আপনি সিলেক্ট করতে পারেন, কিন্তু আমরা অলওয়েজ সব জায়গায় দেখবেন সিলেক্ট করা থাকবে যে পোস্টটা, মানে অনেক বেশি লং আমরা কি করি না, ইউআরএলটা রাখি না, জাস্ট আমাদের ওয়েবসাইটের নাম থাকবে, দেন হচ্ছে ওই পোস্টের টাইটেলটা থাকে স্যাম্পল পোস্ট, এই জিনিসটা সিলেক্ট থাকে। সেভ চেঞ্জ দিবেন, অথবা আপনি এখান থেকে চাইলে কাস্টম স্ট্রাকচারও তৈরি করে নিতে পারেন। সো এগুলো আসলে আমরা তৈরি করতে হয় না। দিলাম, এই যে জাস্ট আমার ওয়েবসাইটের ইউআরএল প্লাস হচ্ছে যে টাইটেলটা। ক্লিয়ার? বুঝতে পারছেন?